আচ্ছা, আমি সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, সংগ্রামের শুভেচ্ছা, এবং আপনারা আমাদের কথা শুনতে এসেছেন এর জন্য আমি খুবই কৃতজ্ঞ। তো আমি চেষ্টা করব আমরা যেন খুব ফলপ্রসূ আলোচনা করতে পারি এবং আপনারা অংশগ্রহণ করবেন। সবচেয়ে ভালো হবে যে আমি কিছুক্ষণ কথা বলার পরে যদি আপনারা প্রশ্ন দেন, লিখে দিলে ভালো। আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু বলার থাকে তো অবশ্যই বলতে পারবেন। তো প্রশ্নগুলো পেলে আমার কথার পরিপ্রেক্ষিতে তাহলে আমরা আলোচনা করতে পারবো। আমার কথার পরিপ্রেক্ষিতে হতে হবে কোনো কথা নেই। আমার লেখা তো আপনারা অনেকে পড়ছেন, ফলে যে প্রশ্নগুলো আপনাদের মনে আছে, আমি যেগুলো আলোচনা হওয়া দরকার বলে আপনারা মনে করেন, আমরা সেটা আলোচনা করব। আজকের এই সভাটা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেটা হলো এই যে আমরা তো ভাববইটিকে চিন্তা পাঠচক্রে আপনারা অনেকেই আসছেন, অংশগ্রহণ করছেন। এছাড়াও আমরা আসলে 8ই অগাস্টের পরে যখনই এই সাংবিধানিক প্রতিবিপ্লবটা ঘটল বলে আমরা দেখলাম, এবং তৎক্ষণাৎ আমাদের মধ্যে একটা পরিকল্পনা, একটা সুদূর প্রসারী একটা চিন্তা মাথায় এলো যে আমরা গণ অভ্যুত্থানকে তার যে মর্ম, তার যে তাত্ত্বিক মর্ম এবং একই সঙ্গে সঙ্গে তার যে স্পিরিট, স্পিরিট শব্দটা খুব ভালো বাংলা আসলে নাই আমাদের। জার্মান ভাবাদর্শে প্রচুর আছে, দর্শনে আছে স্পিরিট কথা, মানে আমাদের আত্মিক যে সকল আকুতি, আত্মিক যে সকল প্রকাশ, আত্মিক যে চাওয়া পাওয়ার যে দিকগুলো আছে, তার মধ্যে অভিপ্রায় অন্তর্গত। অভিপ্রায় কথাটা রুশো থেকে এসছে, কিন্তু অভিপ্রায়, উইল, ইচ্ছা, এটা অন্তর্গত। ফলে আমরা চেয়েছি যে এটাকে ধরে রাখতে হলে আমাদের আরেকটা কাঠামোর প্রস্তুতি প্রয়োজন। তখন এনসিপি গড়ে ওঠে নাই, এনসিপি তখনও পর্যন্ত গড়ে উঠবার একটা চিন্তা চলছিল, এবং এনসিপি যে একটা নির্বাচন কেন্দ্রিক একটা দল আকারে গড়ে উঠবে, এটাও আমরা তখন খুব একটা অ্যান্টিসিপেট করিনি। আমরা ভেবেছি যে গণ অভ্যুত্থানের যে এই যে আত্মিক আকুতি বা তার যে আকুতির দিকটা, রাজনৈতিক আকুতির দিকটা, এটাকে ধরে রাখতে হলে আমাদের একটা ভিন্ন ধরনের সংগঠন লাগবে, যে এই 8ই অগাস্টে সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে যাওয়ার পরে এটাকে একটা পূর্ণ রূপান্তরের দিকে নিয়ে যেতে পারবে। তখন আমরা একটা নতুন একটা ছোট্ট পরীক্ষা নিরীক্ষা শুরু করি, সেটাকে আমরা আজকে এই প্রথম ফর্মালি আমরা আপনাদের সামনে হাজির করছি, যেটা রোমান কিছুটা ব্যাখ্যা আপনাদেরকে করেছে। সেটা হচ্ছে গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ। এর অনুমানটা হচ্ছে যে বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট অনেক গ্রুপ আছে যারা বুঝতে পারছে আমাদের মতো যে গণ অভ্যুত্থানটা যেই ইতিবাচক পরিণতিতে শেষ হওয়ার কথা, সেই ইতিবাচক পরিণতিতে সেটা শেষ হয়নি। এরপরও তারা প্রত্যাশা করেছিল যে আমরা এমন একটি রাজনৈতিক দল তৈরি করতে পারব যে ওই গণ অভ্যুত্থানের অভিপ্রায় এবং তার আকুতিগুলো ধারণ করে একটা নতুন রাজনৈতিক সংগঠন গড়ে তুলবে। তা আমরা দেখলাম যে পরবর্তীতে আমরা যে দলটা পেলাম, এটা মূলত নির্বাচনমুখী, নির্বাচন কেন্দ্রিক। কিন্তু এই সত্ত্বেও তার মধ্যে এখনও আমরা যে গণ অভ্যুত্থানের যারা সামনের সারিতে ছিল, এই ফ্যাসিস্ট রাষ্ট্রের গুলির মুখে যারা দাঁড়িয়েছিল, আমরা বিশ্বাস করি তাদের মধ্যে ওই স্পিরিটটা এখনও হারিয়ে যায়নি। তারা এখনও গণ অভ্যুত্থানের স্বভাবতই তার যে উত্তাপ, তার যে আকাঙ্ক্ষা, তার যে অভিপ্রায়টা ধারণ করি, তারা এখনও একটা রাজনীতি দল করার চেষ্টা করছে। কিন্তু আমাদের মনে হয়েছে যে এটা ক্ষয়ে যাবে যদি না পাশাপাশি আমরা মনে করিয়ে দিই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কী করতে চেয়েছি, মানে জনগণ কী করতে চেয়েছে, কী তারা চেয়েছে, তাদের অভিপ্রায়টা কী ছিল। ফলে সেই জন্যে আমাদেরকে গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চটা আমাদেরকে আরেকটি কাঠামো আকারে আমরা শুরু করেছি। এখন এই সুরক্ষা মঞ্চের কী করে আপনি অন্তর্গত হবেন, অংশ নেবেন, যেমন আমরা আজকে আপনি এখানে যারা এসছেন আমাদের ডাকে, আপনার সকলেই এর অন্তর্গত। এটা কোনো ফর্মাল কোনো সদস্য আর কিছু নাই। মূল প্রশ্ন হচ্ছে এই যে আমরা যেসব তত্ত্বগত বিচার এবং বিভিন্ন সাংগঠনিক কাজ করছি,
আমাদের সাংগঠনিক কাজের ধরনটা হচ্ছে এই যে আজকের এরকম একটা সভা করা, এর মধ্য দিয়ে আমরা সমাজে নতুন চিন্তাটাকে পরিচিত করে তুলি এবং আপনাদের মাধ্যমে ধীরে ধীরে আপনি এটা প্রচার করবেন। তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমরা একটা পথ আমরা পেয়ে যাব, এটা আমরা বিশ্বাস করি। এটা আমার কত দীর্ঘকাল ধরে আমরা এই কাজটা করছি এবং আমরা জানি যে যখন রোমন যেটা করেছে 2023 সালে যখন আমার গণ-অভ্যুত্থান ও গঠন ঘটিয়ে যখন প্রকাশিত হয়, তখন বহু মানুষই আমাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করেছে। কিন্তু তখন আমি তো নিশ্চিত ছিলাম যে বাংলাদেশে একটা গণ-অভ্যুত্থান আসছে এবং সেই গণ-অভ্যুত্থানের সুযোগটা যদি আমরা পূর্ণ ব্যবহার করতে পারি, আমরা একটা বড় ধরনের রূপান্তর আমরা ঘটাতে পারবো বাংলাদেশে। এই 8ই অগস্টের ঘটনাকে বাদ দিলেও আমি বলবো যে 5ই অগস্টের এই যে গণ-অভ্যুত্থানটা ঘটেছে, হ্যাঁ, ব্রিটেনের প্রত্যক্ষ করেছে, এটা অভূতপূর্ব। এটার তাৎপর্য আপনারা ধীরে ধীরে বুঝবেন, অন্তত আমি আমার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছি। এটা আগামী দিনে ধীরে ধীরে আনফোল্ড করবে, ধীরে ধীরে তার যে শক্তিটা জনগণ যেটা দেখিয়েছে, তার যে অভিপ্রায়ের যে রূপটা, এটাকে আপনি পরাস্ত করতে পারবেন না, এটা আমি নিশ্চিত বলতে পারি আপনাকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আমার রণকৌশলটা যেটা স্থির করেছি সেটা হলো এই তরুণদেরকে সমর্থন করা, তাদের ত্রুটি, তাদের ব্যর্থতা, যত কিছু করি না কেন আমাদের প্রধান কাজ হচ্ছে দুটো জিনিস একসঙ্গে চালানো। একদিকে তাদের দুর্বলতার দিকটা, যে আমরা নির্বাচন কেন্দ্রিক যদি রাজনৈতিক দল করি, এটা আমাদেরকে কোথাও নেবে না, আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। আবার একই সঙ্গে যে অন্যান্য যে সকল শক্তি তাদেরকে দুর্বল করতে চায়, তাদেরকে আপনার অর্থহীন করতে চায়, তাদের অবদানকে অস্বীকার করতে চায়, ক্রমাগত তাদের বিরুদ্ধে যে অপপ্রচার করতে চায়, তাকেও বিরোধিতা করা। তৃতীয়ত, যে এখন যে গণ-অভ্যুত্থানের যে সরকারটা গঠিত হয়েছে, এই সরকারটাকেও আমরা যেখানে যেখানে সমালোচনা করা, যেখানে যেখানে আমাদের সহযোগিতা করবার সেখানে সেখানে আমাদেরকে সহযোগিতা করাটা কৌশলগতভাবে সঠিক। তাহলে এই যে কৌশল কথাটা বললাম, দেখুন আমাদের সমাজের মধ্যে খুব অদ্ভুত ব্যাপার যে রণকৌশল এবং রণনীতি, এই যে দুটো দিক আছে, এটা খুব নাই এখন আর। পুরনো বামরা যারা এখানে দেখতেছি, পুরনো বান্ধব আবুল বাশা ভাইকে দেখছেন, আর অনেক হয়তো কেউ থাকতে পারেন, আমরা ওই রণনীতি রণকৌশলটা বুঝি ভালো। একটা হচ্ছে নীতিগত দিক, এটা চালিয়ে যেতে হবে, একটা হচ্ছে কৌশলগত দিক, যে আমি এটাকে নীতিটাকে বাস্তবায়ন করার জন্য আমার কৌশলটা আমার কী হবে। সেই দিক থেকেই আমরা এই গণ-অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ ভাব বৈঠকে যখন আমরা শুরু করি, তখনও কিন্তু গণ-অভ্যুত্থান যে হবে এই অনুমান থেকে আমরা ভাব বৈঠকটা শুরু করি। তখন আমাদের ইচ্ছে ছিল যে ভাব বৈঠকটা শুরু করব, তখন খেয়াল করুন আমরা কী নিয়ে তখন আলোচনা করছি, যে আমরা এই যে বন্যা নিয়ে আলোচনা করছি, পানি নিয়ে আলোচনা করছি, যে বাংলাদেশে বন্যা হচ্ছে, কিন্তু সে বন্যার সমাধান যদি আপনি করতে চান তাহলে আপনাকে একটা আঞ্চলিক সহযোগিতা লাগবে। আপনি যদি আঞ্চলিক সহযোগিতা করে না তুলেন, মেঘালয়ে বৃষ্টি হলে বাংলাদেশ ভেসে যাবে, অথবা ফারাক্কা বাঁধ হলে আমরা ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ আমরা ক্ষতিগ্রস্ত হবে। মানে এইসব গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ইস্যু এবং পরবর্তীকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা ভাব বৈঠকের মধ্য দিয়ে আমরা এই এখন যাদেরকে নেতৃত্ব স্থানীয় দেখছেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, তারা সেই পাঠচক্রে তারা এসছেন ভাব বৈঠকেতে। আর চিন্তা পাঠচক্রে তার দীর্ঘ ইতিহাস আছে, আমি সেই দীর্ঘ জায়গায় যাব না। তা আমি প্রথমে আজকে যেটা করবো, আমরা কিছু ক্যাটাগরি, যেটাকে আমরা বর্গ বলি, রাজনৈতিক বর্গ, এই ব্যাপারে যে সমাজে যে সাংঘাতিক বিভ্রান্তি আছে, এই বিভ্রান্তিগুলো আমরা একটু আলোচনা করব, পর্যালোচনা করব, এবং আপনারাও আশা করি অংশগ্রহণ করবেন এবং দেখবেন যে আমরা একটা মোটামুটি কাছাকাছি আসতে পারি কিনা কেমন বর্গটি বুঝতে। প্রথম দেখবেন যে কোথায় কোথায় বড় ধরনের সমস্যা তৈরি হয়। আচ্ছা, একটু আগে শুরুতে বলি, আপনি খেয়াল করেছেন কোথায় যে একটা ভিডিও ক্লিপ আমি বলেছি কথাগুলো, এই ভিডিও ক্লিপ খুব ঘুরছে, এখন আবার ঘুরছে। এটার পেছনে যেটা কারণটা হলো, এটাকে তারা ব্যবহার করছে যে নেতিবাচক অর্থে, যে এই গণ-অভ্যুত্থানটা শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জ হয়েছে, এর বেশি কিছু হয়নি। কিন্তু এই কথাটা তো আমি অনেক আগেই বলেছিলাম, যখন বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে শেখ হাসিনার পতন ঘটাবার আন্দোলনে সক্রিয় ছিল। আমরা যখন প্যালেস্তাইন নিয়ে আন্দোলন করতে গেছি, লড়াই করতে গেছি,
তখন বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ফেসবুকে আমাদের বিরুদ্ধে পোস্ট করেছেন, আমরা আর বুঝি কোনো লোক খুঁজে পাইনি, প্যালেস্টাইন লোক মারা গেছে, এটার জন্য কেন আমরা কান্না করছি, বাংলাদেশে ছাত্র দলের কোন কর্মীকে পিটিয়েছে, ফলে কেন আমরা তাকে নিয়ে কোনো কথাবার্তা বলছি না। ছাত্র দলের কর্মীরা অবশ্যই বিভিন্ন হামলার মুখে পড়েছেন, কোনো সন্দেহ নেই, এবং তাদের পক্ষে আমরা লিখতে পারি না, তাও সত্যি নয়, আমরা যখনই সুযোগ পেয়েছি লিখেছি। কিন্তু প্যালেস্টাইন একটা গুরুত্বপূর্ণ ইস্যু ভূরাজনৈতিকভাবে। কীরকম ইস্যু একটু বুঝিয়ে বলি এখন আপনাদের, এক কথা বলবো, সব ব্যাখ্যা করতে পারবো না। মার্কিন যুক্তরাষ্ট্র বলে কোনো রাষ্ট্র কিন্তু এখন আর নাই দুনিয়াতে। আমার কথা অবাক লাগে শুনতে। একটু পরে বাংলাদেশে তার তাৎপর্যকে বুঝিয়ে বলবো। রাষ্ট্র নামে যেটা আছে এটা নাম হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের জন্য যত মিলিয়নস অফ ডলার মার্কিন যুক্তরাষ্ট্র তার যে সাম্রাজ্যবাদী যুদ্ধ বিগ্রহ, পরদেশ দখল থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এবং তার পুরো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এটাকে টিকিয়ে রাখার জন্য তার যে সামরিক কন্ট্রাক্টর, এদের যে কোটি কোটি মিলিয়ন টাকা পাওয়া, এই সমস্ত কিছুকে বৈধতা দেবার জন্যে তারা ইসরায়েলকে আনকন্ডিশনালি নিঃশর্ত সমর্থন করে। এটা অদ্ভুত ব্যাপার যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা খরচ হয় আরেকটি ভিন্ন রাষ্ট্রে, এবং তাদের দেশে যারা জায়নিস্টরা, তাদের নাগরিকত্ব দুরকম, তারা ইসরায়েলেরও নাগরিক এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিক, এবং তারা ইসরায়েলের পক্ষে যুদ্ধ করতে তারা চলে যায়। তার মানে মূলত পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জিম্মি হয়ে আছে একটা গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেমের অধীনে, যেখানে তাদের রাষ্ট্র সার্বভৌমত্ব নামে কোনো সার্বভৌমত্ব নাই, আসলে নাই। বড় বড় কর্পোরেশন যারা যুদ্ধাস্ত্র তৈরি করে, মূলত তাদের হাতে পুরো ক্ষমতা, যে কর্পোরেট পাওয়ার। তা মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণটা কেন দিচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রের যেরকম একটা কর্পোরেট পাওয়ার হয়ে থাকে, তাহলে বাংলাদেশেও রাষ্ট্র বলে কিছু নাই। কারণ আমাদের রাষ্ট্রের কোনো স্বাধীন অর্থনৈতিক সিদ্ধান্ত নেবার কোনো ক্ষমতাই নেই। এটা আমরা দেখেছেন যে ডক্টর ইউনূস আসার পরে সমস্ত বিনিয়োগের জন্য বিদেশ থেকে বিনিয়োগ আসছে, এই ভিজিটগুলো দিয়ে দেওয়া হয়েছে। এক্সপোর্ট প্রসেসিং জোন বিদেশিদের দিয়ে দেওয়া মানে আপনার ভূখণ্ডকে অন্য দেশের কারখানা বানাবার জন্য আপনি দিয়ে দিচ্ছেন, আপনি শুধু সস্তা শ্রমিক সরবরাহ করছেন। তাহলে বাংলাদেশের অর্থনীতি মূলত সস্তা শ্রমিক উৎপাদন এবং সস্তা শ্রমিক সরবরাহের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি বলে কোনো অর্থনীতি নাই। আরেকটা উদাহরণ দিচ্ছি কেন নাই, আপনারা খেয়াল করবেন যে এই যে আমাদের এত সরকার যে গঠিত হলো, সেখানে কোনো কৃষি মন্ত্রণালয়ে কোনো উপদেষ্টা নাই। ইন্টারেস্টিং না? মানে কৃষি হলো সমস্ত আমাদের যে রুরাল এলাকার জনগণের জীবন, তার উপর নির্ভর করে। কৃষিতে কোনো উপদেষ্টা নেই। অদ্ভুত না এটা? আপনি দেখবেন যে এই যখনই ভাববেন যে সত্যিকার অর্থে আমাদের মতো দেশে কোনো অর্থনৈতিক সভরেন্টি আর নাই, ফলে আমরা কৃষির বিকাশ চাইব, কি শিল্পের বিকাশ চাইব, কি টেকনোলজির বিকাশ চাইব, কিংবা কর্মসংস্থান চাইব, এটার সম্ভাবনা নাই। কারা করছে? অল্প কয়েকটা ওই যে দুর্নীতিবাজ, ওই যে লুটেরা, যে মাফিয়া শ্রেণী, তারাই কিন্তু এটা নিয়ন্ত্রণ করছে। যদি তারাই এটা নিয়ন্ত্রণ করে, তাহলে এত বড় গণ অভ্যুত্থানের পরে স্বভাবতই তারা যেটা চায়, যেটা তারা চাইছে, সেটা হলো দ্রুত নির্বাচন দিয়ে একটা তাদেরই টাকায় নির্বাচিত হয়ে তথাকথিত একটা সরকার বানিয়ে ফেলে। এটারও তাদের উদ্দেশ্য। তারা ওই পুরো ব্যবস্থাটা রেখে দিতে চায়। এটা কোনো পরিবর্তনই চায় না, কিচ্ছু চায় না। ইকোনমিক ক্ষেত্রে বলুন, ইভেন পলিটিক্যাল ক্ষেত্রে বলুন, বিচার বিভাগ বলুন, স্থানীয় সরকার বলুন, যেখানে দিকে তাকান, তারা কোনো প্রকার রূপান্তর, পরিবর্তন, এমনকি সংস্কারও চায় না। তারা শুধু কী করতে চায়, শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে তারা আবার ঠিক আগের যা অবস্থা, এটাকে তারা কন্টিনিউ করতে চায়। এই জায়গায় কিন্তু আমরা পড়ে গেছি।
এবং এই পর্যন্ত যে সকল বয়ানগুলো আমরা শুনছি বিভিন্ন এটার পক্ষে, বিশেষত যারা এই লুটেরা মাফিয়া শ্রেণীর দালাল, তারা এই জন্য গণ-অভ্যুত্থান বিরোধী, ফরহাদ মজুমদার রোমান্টিক আইডিয়া বলে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, মব হয়ে যাচ্ছে, এইসব কেচ্ছা একটা পর একটা আপনি দেখবেন। এটা অদ্ভুত এক ব্যাপার। এটা কিন্তু হচ্ছে, তারা কিন্তু কিছুতেই ভাবছে না যে আমার যদি একটা একেবারে ক্ষুদ্রতম সংস্কারও যদি আমি করতে চাই, এটাও আমরা এখন আর করতে পারবো না। আচ্ছা ভাই, একটু কথা বাড়ি গিয়ে বলেন প্লিজ। হ্যাঁ, না খুব একটু ডিস্টার্বিং লাগে এটা কথা। তো এখন যেটা হয়েছে, সেই জন্য এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তো আমি আমার যে ছোট্ট ক্লিপটা কথা বলেছি, সেটা হলো এই গণ-অভ্যুত্থানের আগে আপনাদেরকে মনে করি, আমি খুবই গর্ববোধ করি এটা আমি বলতে পেরেছি। তখন আমরা বলেছি, পরিষ্কারই বলেছি যে দেখুন, সরকার বদলের জন্য আপনাদের আন্দোলন করার কোনো দরকার নেই। আপনারা শুনেছেন সকলের শেষ ক্লিপ। কারণ সরকার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বদল করে দেবে, রেজিম চেঞ্জ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে। এটার জন্য আমাদের এত পরিশ্রম করার দরকার নেই। আমাদের কি করতে হবে তাহলে? আমাদের করতে হবে রাষ্ট্রকে কি করে গঠন করব, ওই রণকৌশল নীতি ঠিক করা। কি করে করব, কি করে জনগণকে বোঝাবো যে আমার মূল যে কাজটা সেটা হচ্ছে রাষ্ট্রকে গঠন করা। এটা হচ্ছে প্রথম কথা। তারপরে 18 অগাস্টে আপনারা সকলে শুনেছেন এবং প্রত্যেকে জানেন যে জেফ্রি স্যাক্স পরিষ্কারই বলেছে, আমি তো 8 তারিখের পরপরই বলেছি, উনি 18 তারিখে পরিষ্কারই বলেছে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হয়েছে, শুধু সরকার বদল হয়েছে, মানে আমেরিকার পক্ষে একটা সরকার বদল হয়েছে। ফলে পরে আপনি দেখবেন যে আমেরিকার পাসপোর্টধারী বা আমেরিকার যারা সিটিজেন, তাদের ডমিনেশন সর্বত্র এই রেজিমের উপর হয়েছে। ফলে গণ-অভ্যুত্থানটা রেজিম চেঞ্জের দিকে চলে গেছে। ফলে আমরা যেহেতু সতর্ক ছিলাম না, এটাকে বুঝতে চেষ্টা করছি না, ফলে আমরা এই বিপদে পড়ে গেছি। এতে আমি কিন্তু ভীত নই। তার মানে এমন নয় যে আমরা এটা বুঝতে পারছিলাম না, এটা কেন পারিনি, তখন আমাদেরকে ভাবতে হবে যে কেন আমরা আমাদের তরুণদেরকে বোঝাতে পারিনি। এটা যখন গত এই 8-9 মাসে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, তাতে হলো এই রাজনৈতিক বর্গ সম্পর্কে ভয়ঙ্কর রকম অজ্ঞতা এবং অস্পষ্টতা রয়েছে আমাদের সমাজে, বুদ্ধিবৃত্তিক সমাজে প্রবলভাবে, যেটা কিছুটা রকম বলেছে, অবিশ্বাস্য রকম ভাবে প্রকট তাদের যে রাজনৈতিক অজ্ঞতা। এর কারণ বলতে পারেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো পড়াশোনা নেই, এখানে কোনো সত্যিকার অর্থে পলিটিক্যাল সায়েন্স কেউ পড়ে না, কোনো বেসিক বইপত্র কিছুই পড়া হয় না। আপনি দেখে চিন্তা পাঠচক্রে আমরা এই জন্য তরুণরা খুবই বেসিক একেবারে রাষ্ট্রনীতির কখ টাইপের বই যেগুলো এখন, এইসব বইগুলো তারা পড়ছে। কিন্তু এটা তো বিশ্ববিদ্যালয়ে পড়বার কথা, অর্থাৎ কলেজ লেভেলে পড়ে ফেলার কথা। কিন্তু তারা কিন্তু এগুলো কিছু পড়েনি। সার্বভৌমত্ব কাকে বলে, গাঠনিক ক্ষমতা কাকে বলে, কেমন গণসার্বভৌমত্ব কাকে বলে, পার্লামেন্টের সার্বভৌমত্ব কী, রাষ্ট্রের সার্বভৌমত্ব কী, রাষ্ট্রের সার্বভৌমত্ব কেন খ্রিস্টীয় ধর্মতত্ত্ব থেকে এসছে, এগুলো তো আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াবার কথা, এটা তো আমার পড়াবার কথা না। কিন্তু আমরা অবাককে লক্ষ্য করলাম যে এই ব্যাপারে আমাদের শিক্ষা ব্যবস্থা কত পশ্চাৎপদ, অবিশ্বাস্য রকম। এবং যদি আপনি অনুভব করেন, ফিল করেন নিজের মধ্যে, আপনি দেখবেন এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি আপনারা না ভাঙেন এবং না বদলান, আমরা অগ্রসর হতে পারব না। এখানে কোনো বিভাগে একটা নতুন রাষ্ট্র গঠন করা বলতে আমরা যা বুঝি, একই সঙ্গে টেকনোলজি আয়ত্ত করা, বিজ্ঞান আয়ত্ত করা, টেকনোলজি ট্রান্সফার ঘটানো, রাষ্ট্র চিন্তা করতে পারা, রাষ্ট্র সম্পর্কে কল্পনা করা, ভবিষ্যৎ সম্পর্কে বোঝা, ভূরাজনীতি সম্পর্কে বোঝা, স্ট্র্যাটেজি সম্পর্কে বোঝা। তাহলে আমাদের তো বিশ্ববিদ্যালয় ছাড়া আপনি এটা কী করে পারবেন? আমরা কি পারবো বসে আপনাকে এই সারাদিন বসে বসে পড়াতে? সম্ভব না। কিন্তু এটা এই কঠিন বাস্তবতা আমরা কি দেখলাম? আমরা অদ্ভুতভাবে পেলাম এই গণ-অভ্যুত্থানের পরে। এমনকি আমাদের সঙ্গে চলাফেরা করে বন্ধুরা অদ্ভুত অদ্ভুত কথা বলে, যেটা বিস্ময়কর, যে এখানে আর কোনো কিছু পরিবর্তন হবে না, এখানে আমাদেরকে নির্বাচনই লাগবে। আমরা কিছু করার নেই, আমাদের রেজিম চেঞ্জ হয়েছে, এটাই ঠিক, এবং এখন নির্বাচন করলে সব সমাধান হবে। এরা এমন সব বন্ধুরা বলছে, তারা আমাদের সঙ্গে দীর্ঘকাল ওঠা বসা করেছে।
ঠিক আছে, এই ঘটনাগুলো আমাদের এখানে ঘটছে। তাহলে আপনি প্রথমত খেয়াল করুন যে যেটা আমরা প্রথম বুঝেছি যে রাষ্ট্রের ধারণাটা আমাদের সমাজে একদমই নেই, একদমই নেই। একসময় এখানে রেশা, মানে রেশা শব্দটা ঘোড়ার ডাক, আমাদের প্রত্যেকে জানেন বাংলা। তো আগে কি হলো, অশ্বমেধ যজ্ঞ হতো, তোরা ঘোড়াকে ছেড়ে দিত রাজা, ঘোড়াকে কেউ যদি চ্যালেঞ্জ করত তাহলে অতটুকু সেই রাজ্যের সীমা। ফলে রাষ্ট্র বলতে কিন্তু ওই অতটুকু রাজ্যই। কিন্তু আধুনিক রাষ্ট্র যেটা পাশ্চাত্যে গড়ে উঠেছে, সে কি করে গড়ে উঠেছে, তার ভিত্তিটা কি, এবং সেরকম একটা রাষ্ট্র যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই চিন্তা আমাদের সমাজের নাই। এটা আমার জন্য ব্যক্তিগতভাবে একটা অত্যন্ত অদ্ভুত একটা অভিজ্ঞতা। আমি তখন বুঝতে পারলাম যে এটা একটা বিপদ। ফলে প্রমুখকে বললাম, আমাদের এটা তো কিছু করা যাবে না, এখানে তো সমাজটা আছে, এখান থেকে শুরু করতে হবে, কিছু করার নেই। তাহলে প্রথম কথা হলো রাষ্ট্র এবং সরকারের কোনো পার্থক্য আমরা বুঝি না। শুধু আমরা না, আমি তো এই যে প্রথম আলোতে যখন একটা আলোচনায় গেলাম যে সারাদিন তারা সরকারের সমালোচনা করছে, রাষ্ট্র নিয়ে কোনো কথা নেই। অদ্ভুত না ব্যাপার? অথচ আপনার গণঅভ্যুত্থান ঘটে গেছে। তাহলে এটা কিন্তু সমাজের ব্যাপার। যখনই কথা বলবেন সরকার নিয়ে কথা বলে, রাষ্ট্র নিয়ে কথা বলে না। তাহলে খেয়াল করেন রাষ্ট্র কি, কি করে সেটা গড়ে ওঠে, এবং গণতান্ত্রিক রাষ্ট্র কি করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠে, কিংবা আমরা আদৌ গণতান্ত্রিক রাষ্ট্র চাই কিনা, বা ভিন্ন ধরনের রাষ্ট্র চাইলে আমরা কি চীনের কাছ থেকে ধার নেব কিনা, বা অন্য কোনো মালয়েশিয়া থেকে নেব কিনা হার্ড স্টেট, এটা তো তর্কের বিষয়। কারণ আমার তো অর্থনৈতিক বিকাশ করতে হবে। আপনি কি চাইবেন যে আপনার ছেলেমেয়েরা সারা জীবন এ খালি গার্মেন্ট ইন্ডাস্ট্রি যাবে, একদম খুবই চলতে পারবে না, বায়োলজিক্যাল লাইফ টিকিয়ে রাখতে পারবে না, তারও চেয়ে কম মজুরি পাবে? এটাকে আপনি চাইবেন? আপনি চাকরি কর্মসংস্থান হবে না আপনাদের। আপনাকে এখান থেকে গিয়ে ডাক্তারি পাশ করে, ইঞ্জিনিয়ার পাশ করে নিউ ইয়র্ক শহরে গিয়ে ট্যাক্সি চালাবেন, ফ্রান্সে গিয়ে ট্যাক্সি চালাবেন, ইটালি দিকে ফল বিক্রি করবেন? আপনার কি কর্মসংস্থান লাগবে না? তারা আমি গণঅভ্যুত্থান করবে এই জন্য। আপনাদের ইকোনমিক ট্রান্সফরমেশনের প্ল্যান তো লাগবে মাথার মধ্যে, আমি এটা চাই, এটা করতে চাই, কীভাবে করবো, করতে গেলে তো আমরা তখন জিও পলিটিক্যাল কোশ্চেনটা আসবে। দেখুন ট্রাম্প এই চোখের সামনে ট্যারিফ দিচ্ছে জাপানকে, দিয়ে হোল জাপানকে বাধ্য করছে, সারা পৃথিবীতে বলছে সকলে যে যেই বাণিজ্য ব্যবস্থা, এমনকি অবাধ যে বাণিজ্য ব্যবস্থাটা অনেক কষ্টে গড়ে তুলেছে, মানে আপনি বাণিজ্য করবেন বিশ্বে অবাধে, আপনি কিন্তু ট্রাম্প এমন সব ট্যারিফ দিচ্ছে, বাংলাদেশও দিয়েছে, এই ট্যারিফ দিচ্ছে, এবং ট্যারিফ যদি আপনি না পারেন তার শর্তে আপনাকে রাজি হতে হবে, নাহলে আপনার ইকোনমি যে কোনো মুহূর্তে ধসে যাবে। যদি কালকে মার্কিন যুক্তরাষ্ট্র গার্মেন্টের উপর ট্যারিফ দেয়, তো বাংলাদেশ তো আপনাকে বঙ্গোপসাগরে গিয়ে ডুবে যাবে, ডুবে যাবে। এখন বাংলাদেশ যদি বঙ্গোপসাগরে ডুবে যেতে না চায়, তাহলে ডক্টর ইউনূসকে অবশ্যই মার্কিনদের কথা শুনতে হবে। এই হলো পরিস্থিতি। ফলে আপনি তারপরে কী করবেন, যেহেতু আপনি বুঝেন না, আপনি তখন কি ডক্টর ইউনূস মার্কিনদের দালাল, ডক্টর মার্কিনদের দালাল বলতে থাকবেন, কারণ আপনি তো ইডিয়েট। কেন এই পরিস্থিতিটা তো বদলাতে হলে আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে যে আমরা আদৌ এই আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের জন্য কোনো পথ আমরা বের করতে পারি কিনা। এই জন্য প্রথমত কথা হচ্ছে আমার রাষ্ট্রের একটা চিন্তা আমাদেরকে লাগবে। আরেকটা যেটা আমি দেখলাম আমাদের চিন্তার মারাত্মক রকম অভাব, সেটা হলো যে বিপ্লব কি আর গণঅভ্যুত্থান কি, এটা আমরা বুঝি না বোঝার ফলে আমাকে দেখি প্রায় সমালোচনা করে অনেকে যে ফরহাদের সাহিত্যের প্রথম বলছি বিপ্লব হয়েছে, এখন বলে বিপ্লব হয়নি। আমি কিন্তু কোনোদিন এটা বলিনি, আমি সবসময় গণঅভ্যুত্থান ঘটেছে। কিন্তু সাংবিধানিক প্রতি বিপ্লব, এটা কিন্তু জনগণের অভ্যুত্থানের বিপরীতে এটা ঘটেছে। এটা কাউন্টার রেভলিউশন। কাউন্টার রেভলিউশনটা কেন? কারণ সংবিধানকে অস্ত্র আকারে ব্যবহার করেছে, মানে জনগণের অভিপ্রায়কে দমন করবার জন্য। এই যেটা বিশাল গণ অভিপ্রায় 5 তারিখে আমরা দেখলাম, 3 তারিখে আমরা দেখলাম সারা বাংলাদেশ ব্যাপী, এটাকে কি দ্বারা দমন করবে? এটা কিন্তু আবার সেনাবাহিনী দ্বারা দমন করতে পারবে না, এটা কিন্তু উপর থেকে বোমা মেরে দমন করতে পারবে না। তাহলে কি দ্বারা দমন করা হলো এটাকে? আপনি কি ভেবেছেন একবার? সংবিধানের নামে। দেখুন তুচ্ছ জিনিস।
আপনার কাছে তুচ্ছ মনে হচ্ছে। তার মানে বুঝে দিলে সংবিধান কি, আইন কি, এটাও আপনি জানেন না। যদি সংবিধানের নামে এই প্রতিবিপ্লব ঘটাতে পারে, তো সংবিধানকে অস্ত্র আকারে ব্যবহার করা হয়েছিল। তখন কি তর্ক করছিল তারা একটা তর্ক করছিল, সেটা কি, যে বিশৃঙ্খলা হবে, শান্তিপূর্ণ হতে হবে, আইন ছাড়া কি করে চলবে। প্রথমে বললো যে আমাকে এসে প্রথম বলে যে আপনি যেগুলো বলেন, আইন না থাকলে, সংবিধান না থাকলে রাষ্ট্র কি করে চলে। তা আমি খুব সহজে উত্তর দিলাম, ইংল্যান্ডে তো কোনো সংবিধানই নেই, ওটা কি করে চলে। নিউজিল্যান্ডে কোনো সংবিধান না, ওটা কি করে চলে। ইসরায়েলি কোনো সংবিধান না, ওটা কি করে চলে। আসল কথা কিন্তু এটা না, আসল কথা হচ্ছে জনগণের যে ইচ্ছাটা, অভিপ্রায়টা আমরা দেখলাম সামনে এসেছে, বিপুলভাবে জনগণ দেখিয়েছে তাদের সামষ্টিক অভিপ্রায়। তারা একটা নতুন রাষ্ট্র চায়, নতুনভাবে নিজেদেরকে গঠন করতে চায়। তাহলে এটাই আমরা বুঝিনি, এটা গেল। এরপরে সবাই আমাকে বলে বিপ্লব। আমি তো ভাই, আমি তো আমার বইয়ের মধ্যে কোথাও বিপ্লব তো লেখি নেই, কেন আমি বিপ্লব শব্দটা ব্যবহার করি না, এটাও আপনাদেরকে ব্যাখ্যা করে বলেছি। বিপ্লবটা বলে না চতুর্থ শিল্প বিপ্লব বলি না আমরা, তো বিপ্লব তো আপনি আন্দাজে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, সাংস্কৃতিক বিপ্লব যা কিছু ব্যবহার করতে পারেন, কিন্তু রাজনীতিতে তো শব্দটা খুব সুনির্দিষ্ট মানে আছে। এটা কি করে আমি ব্যবহার করব? আমরা যেহেতু রাজনীতিতে বিভ্রান্তি আছে এই শব্দ নিয়ে, ফলে আমার আলোচনা তো আমি খুব কম বিপ্লব শব্দটা ব্যবহার করি। আর এখন একদমই করি না। কেন করি না? প্রথম হলো যে আমরা বিপ্লব বললে আমাদের মাথায় কি আসে, এটা সহিংস সশস্ত্র একটা ব্যাপার, সহিংস সশস্ত্র হচ্ছিল। এটা থেকে পার্থক্য করার জন্যে গণ অভ্যুত্থান কথাটা বলা হয়। গণ অভ্যুত্থান মানে জনগণের সামষ্টিক অভিপ্রায় ব্যক্ত করার মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো এবং নতুন রাষ্ট্র গঠনের কর্তব্য শুরু করা। আবার বলতে খুব সহজ, জনগণের সামষ্টিক অভিপ্রায় ভিত্তিতে ক্ষমতাসীনদের ক্ষমতা থেকে উৎখাত করার পরে গণ আন্দোলনকে গাঠনিক শক্তিতে রূপান্তর করা এবং গাঠনিক শক্তিকে ব্যবহার করে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার প্রক্রিয়া এলো গণ অভ্যুত্থান। এই শব্দে কোথাও কিন্তু বিপ্লবের দরকার নেই। তো সবাই তখন বলতেছে আমাদের সে বিপ্লব রোমান্টিক মানুষ। আমি তো রোমান্টিক কিচ্ছু বলি নাই। আচ্ছা, কেন এভাবে বলতে হলো? কারণটা হলো এই যে আমরা কিন্তু 5ই অগাস্টে বা শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেখানকার অভিপ্রায়ে মর্মটা কি? সেখানকার অভিপ্রায়ের মর্মটা খুব সহজ। সেটা কি? ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করা। সকল প্রকার ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করা। এটা হচ্ছে আমার সিম্পল অভিপ্রায়। সকল প্রকার, কথাটা খেয়াল রাখবেন কিন্তু। এই সকল প্রকারের মধ্যে তাহলে কি কি আছে? সেকুলার ফ্যাসিবাদ আছে, ধর্মীয় ফ্যাসিবাদও আছে। এবং এটার মধ্যে কেন? যদি আপনি সেকুলার ফ্যাসিবাদকে পরাজিত করেন, তাহলে সঙ্গে সঙ্গে ধর্মীয় ফ্যাসিবাদও কিন্তু শক্তিশালী হবার রাজনৈতিক শর্ত তৈরি। এটা আমরা দেখেছেন আমাদের এখানে। তারপরে মাজার ভাঙা শুরু হলো, মেয়েদের সম্পর্কে নানান রকম হামলা, আক্রমণ, কথাবার্তা শুরু হলো। ফলে আমরা সেকুলার ফ্যাসিবাদকে বাদ দিলাম। সেকুলার ফ্যাসিবাদীদের মতাদর্শ কি ছিল? বাঙালি জাতিবাদ। এদেরও কিন্তু মতাদর্শ জাতিবাদ, এটা বলে ধর্মীয় জাতিবাদ। সে জাতির কল্পনাটা করে মুসলমান হিসেবে। আপনি যদি মুসলমান হন তাহলে তার জাতির অন্তর্ভুক্ত, আর আপনি যদি হিন্দু হন তাহলে আপনি কি বধযোগ্য, আপনি উপর আক্রমণ হতে পারবে। ঠিক তেমনি বাঙালি জাতিবাদীদের মতন আপনি যদি বাঙালি এবং বাংলাভাষী হন তাহলে আপনি এই রাষ্ট্রের অন্তর্গত, আর যদি আপনি তার অন্তর্গত না হন আপনাকে পাকিস্তানে যেতে হবে। এই অবস্থা হলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি। তাহলে এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে যে গণ অভ্যুত্থানের মূল মর্মটা হচ্ছে সকল প্রকার ফ্যাসিবাদকে উৎখাত করা। এবং ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট শক্তিও কিন্তু এক না। আবার আমাদের মধ্যে অনেকের মধ্যে ফ্যাসিবাদ থাকতে পারে,
কিন্তু এটা ফ্যাসিস্ট শক্তি আকারে হাজির নাও হতে পারে, মানে তার কোনো রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক কোন রূপ নাও থাকতে পারে। মানে হাতুড়ি লীগ বলে যেটাকে আমরা দেখেছি, বা আওয়ামী লীগের যেসব যুব দল, বিভিন্ন রকম দল আমরা দেখেছি, এরকম কোনো দল আকারে কোনো ফ্যাসিস্ট শক্তি সংগঠিত হতে নাও পারে, কিন্তু সে কিন্তু ঠিকই ফ্যাসিবাদ আকারে কিন্তু সমাজে থাকে। ফলে যে কোনো মুহূর্তে সে একটা ফ্যাসিস্ট শক্তি আকারে হাজির হতে পারে, সম্ভাবনা রয়েছে। ফলে ধর্মীয় ফ্যাসিবাদের যে বাস্তবতা, এটা বাংলাদেশে রয়েছে, যে কারণে আমরা দেখছি যে অনেক আলেম ঘোষণা দিচ্ছে যে আমি হাতের অধিকার চাই। রসুলকে অবমাননা করেছেন, ফলে তার মৃত্যুদণ্ড আমরা কার্যকর করব। এটা করার পরেও এই রাষ্ট্রের কোনো ক্ষমতা ছিল না তাকে গ্রেফতার করা বা তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না। দেখুন ফ্যাসিবাদটা অদ্ভুতভাবে কাজ করে। এরকম আছে অনেক। একজনকে দেখলাম ঘোষণা দিচ্ছে, আমি যদি ডক্টর ইউনূস হতাম তাহলে আমি প্রথম যেটা করতাম সেটা আমি লালনের মাজার ভেঙে দিতাম। শুনেছেন না আপনার? ওকে, তাহলে দেখুন ফ্যাসিবাদ কি করে কাজ। এটার পক্ষে কিন্তু ভাববেন না যে উনি একা বলেছে, এটার পক্ষে বহু মানুষ আছে এবং এদের সংখ্যা বাড়ছে। এদের সংখ্যা কেন বাড়ছে? যেহেতু ফ্যাসিবাদ সম্পর্কে মোকাবেলা করবার, বা ফ্যাসিবাদ কাকে বলে, একে মোকাবেলা করা কেন দরকার, জনগণের সামষ্টিক অভিপ্রায়কে যদি আপনি তৈরি করতে চান তাহলে এই কাজগুলো কেন দরকার, এটা তখন আপনি এটার প্রতি আপনার খেয়াল থাকবেন। ফলে আমাদের দিক থেকে আমরা অত্যন্ত সচেতন হয়ে গিয়েছিলাম প্রথম থেকে। আমাকে আপনারা দেখেছেন যে আমরা মাজার নিয়ে, মাজার ভাঙার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম আমরা চালিয়ে গিয়েছি। তাই আমাদের দেখুন প্রথম যে বর্গটা আপনার একটু ভাববেন, প্রথম দ্বিতীয়, প্রথম আমরা কি বললাম রাষ্ট্র, দ্বিতীয় যে বর্গটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভাববেন এবং ক্রিটিক্যালি ভাবতে চেষ্টা করবেন, সেটা হলো বিপ্লব এবং গণঅভ্যুত্থানের মধ্যে পার্থক্য কী। বিপ্লব বলতে আমরা যখন বলশিবি বিপ্লব বোঝাই, বলশিবি বিপ্লবটা ছিল আর্থ-সামাজিক রূপান্তর, নতুন ধরনের অর্থনৈতিক সম্পর্ক তৈরি করার বিপ্লব, মানে সমাজতান্ত্রিক বিপ্লব। সমাজতান্ত্রিক বিপ্লব করতে চেয়েছি যদি চান আপনি বলশিবি বিপ্লবের মধ্যে দিয়ে, তাহলে এটা হলো বলশিবি বিপ্লবের মর্মটা। এটা আবার ইরানি বিপ্লবের মর্মটা কি না, সমাজতন্ত্র না, তারা নতুন ধরনের একটা রাষ্ট্র গঠন করতে চেয়েছে, যে রাষ্ট্রটা পাশ্চাত্য রাষ্ট্রের অনুকরণ না। ফলে তারা নিজেদের মতো কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে, যেটা আমাদের জন্য খুব ইন্টারেস্টিং, যে এটা একটা পরীক্ষা হতে পারে। ঠিক তেমনি চীনও যে রাষ্ট্র গঠন করেছে সেখানেও কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে, যেটা আমাদের জন্য পড়া দরকার, বোঝা দরকার। কীরকম? তারা পার্টির একনায়কতন্ত্র রেখেছে, কিন্তু ইকোনমিক ডেমোক্রেসি দিয়েছে। এটা নতুন ধরনের পরীক্ষা। ফলে তারা একটা রাষ্ট্র করেছে যাতে তারা দ্রুত বেগে তাদের দেশকে উন্নতি করতে পারে, কারণ তাদের ফোকাসটা কী ছিল? ফোকাসটা ছিল তাদের অর্থনৈতিক বিকাশ। আর আমরা যে রাষ্ট্রটা গঠন করতে চাচ্ছি আগামী দিনে, আমাদের প্রথম ফোকাস হওয়া উচিত, যেহেতু আমরা অত্যন্ত সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদে, প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা করাটা আমাদের অর্থনৈতিক বিকাশের শর্ত। কারণ আমাদের নদী মিষ্টি পানিতে ভর্তি, আমরা নোনাদরি আমাদের আছে, আমাদের বহু জায়গা পড়ে আছে যেখানে উর্বরতা যে স্তরে, যদি আমরা ঠিক মতো সেগুলোকে আমরা চাষাবাদ করি, তাহলে আমরা নিরাপদ খাদ্য এক্সপোর্ট করতে পারি, এমনকি গার্মেন্টসের চেয়ে বেশি। গত কয়েক মাসে আমার অভিজ্ঞতা হয়েছে যে আমাদের পশু সম্পদ এবং মাছ সম্পদ নিয়ে কিছু কাজ করবার, কিছু তথ্য আমার জানা ছিল না, কিন্তু আমি কিছু কাজ করতে পেরেছি মাছ সম্পদ, পশু সম্পদ এবং কৃষি নিয়ে। আমি আপনাদেরকে নিশ্চিন্তে ঘোষণা দিতে পারি, এটা শুনতে অবাক লাগবে আপনাদের, কিন্তু ঘোষণা দিতে পারি, বাংলাদেশ দুধের নহর বহিয়ে দিতে পারে, তার এত সমৃদ্ধশালী। তার যে পরিবেশ, তার যে বিভিন্ন চারণভূমি, যে চরগুলো রয়েছে এখন উপরে অব্যবহৃত, এখন এই ট্রপিক্যাল ওয়েদারে যে পানি, তার যে সম্পদটা, মিষ্টি পানিতে সে সারা দুনিয়াতে সবচেয়ে বেশি মিষ্টি পানির দেশ।
এবং আপনারা সকলে জানেন যে মিষ্টি পানি মদের চেয়ে বেশি দামি, জ্বালানির চেয়ে বেশি দামি, এমনকি দুধের চেয়ে বেশি দামি। অথচ আমরা অদ্ভুত একটা দেশ যারা সেই মিষ্টি পানিকে ক্রমাগত টক্সিক, বিষাক্ত বিষ দিয়ে দূষিত করে ফেলছে এবং অসুস্থ হয়ে যাচ্ছে। অদ্ভুত দেশ না আমাদের। তো আপনি যদি রাষ্ট্র গঠন করতে না পারেন, এগুলো কি করে করবেন? এটা বিরাট কোনো পরিবর্তন না, এটা খুবই সহজ একটা কাজ করে, কঠিন না। কেমন ওকে? তাহলে আমি দেখতে পাচ্ছি তাহলে আমরা কোথায় আমাদের বর্গটা, আমাদের কোন রাজনৈতিক বর্গটা আমরা বুঝতে পারছি না, বিপ্লব বুঝতেছি না, আমরা রাষ্ট্র বুঝতেছি না। এরপরে এই দুটা পরে যদি আপনি আরেকটু কমপ্লিকেটেড জায়গায় যান, দেখবেন যে এই যে কথাটা আমি একটু আগে বললাম, গণ সার্বভৌমত্ব, এটা বুঝি না। এটা আমাদের রাজনৈতিক সাহিত্যে একদমই অনুপস্থিত, যেটা বেশি আমার কাছে অবাকই লাগে। রাজনৈতিক সাহিত্যে গণতন্ত্র নিয়ে আপনি কথা বলছেন, কিন্তু আপনি গণ সার্বভৌমত্ব নিয়ে কোনো কথা বলছেন না। কারণ গণতন্ত্র মানেই তো গণ সার্বভৌমত্ব, গণতন্ত্র মানেই তো জনগণ সার্বভৌম, রাষ্ট্র না। রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত সে সার্বভৌম যতক্ষণ পর্যন্ত সে জনগণের সামষ্টিক অভিপ্রায় সে প্রতিনিধিত্ব করে। জনগণের সামষ্টিক অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের মধ্যে তার প্রতিফলন, ততক্ষণ পর্যন্ত এটা গণতন্ত্র। যদি সেটা না করে, তখন জনগণের কাছে আবার গাঠনিক ক্ষমতা ফিরে আসে এবং জনগণ ইচ্ছা করলে এই সরকার বা রাষ্ট্রকে বদলিয়ে নতুন ধরনের রাষ্ট্র গণ সার্বভৌমত্বের ভিত্তিতে কায়েম করতে পারে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান আছে, এটা জনগণের অধিকার। তুমি আমার স্বার্থ দেখছো না, আমি তোমাকে বদলা দেব, ঠিক আছে না? আমি অনেক আরো ব্যাপার গেছি, নো কি বলে, নো রিপ্রেজেন্টেশন নো ট্যাক্স, যে আমি রাষ্ট্রকে ট্যাক্স দিই যদি আমার প্রতিনিধি থাকে রাষ্ট্রে। খুব কম, বেসিক এটা, একেবারে সর্বপক্ষা কখ মানে রাজনীতি, যে আমার কোনো প্রতিনিধি নাই যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রে ট্যাক্স দিতে আমি বাধ্য না। আমি ট্যাক্স দেবো কেন? আমার কি উপকার? আমি কেন দেবো? আমার ট্যাক্সে আমলারা চলবে না, দরকার তো নেই আমার। আমি যদি মনে করি উপজেলা আমি চালাতে পারি আমাদের নির্বাচনের দ্বার, সেটা উপজেলা ব্যবস্থার মধ্যে হতে পারে, কিংবা সেটা হতে পারে যে কোনো জায়গায়, সেটা হতে পারে। কেমন আমরা এটা হতে পারে সে জায়গায় উপজেলা এটা একটা প্রশাসনিক ব্যবস্থা, এখানে হতে পারে। তো জনগণ কি পারবে না তাদের যে উপজেলা, তাদের যে ইউনিয়ন, তাদের যে গ্রাম, এটাকে তারা পরিচালনা করে পারবে না? তারা অবশ্যই তারা পারবে, কেন পারবে না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের ক্ষমতা, এই যে স্থানীয় সরকার ব্যবস্থায় তার যে ক্ষমতা চর্চা করবার, তার যে সুযোগ, তার যে চর্চা করবার তার যে অধিকার, এই দুটোই কিন্তু তথাকথিত রাষ্ট্রের সার্বভৌমত্বের নামে হরণ করা হচ্ছে, দেখছেন? তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব আর গণ সার্বভৌমত্ব পরস্পর বিরোধী একটা ধারণা। এবং আমাদের কখনো বোঝানো হয়নি রাষ্ট্র ততক্ষণ গণতন্ত্র থাকে যতক্ষণ সেখানে গণ সার্বভৌমত্ব কায়েম থাকে, মানে জনগণের সামষ্টিক অভিপ্রায় যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ধারণ করে ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রটা আপনার গণতান্ত্রিক। এবার দেখুন, এই যে আমি এই কথাগুলো বললাম আপনাদেরকে, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আছে? এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচনটা এখন যারা নির্বাচন চাইছে, ওরা কিসের নির্বাচন চাইছে? তারা চাইছে সরকারের নির্বাচন, মানে তারা বলছে রাষ্ট্র যা আছে এখন যেভাবে জনগণের ক্ষমতা হরণ করে জনগণের বিপরীতে একটা প্যারাসিটিক, একটা পরজীবী জোকের মতন জনগণের টুটি টিপে ধরে রেখেছে যে রাষ্ট্র, এই রাষ্ট্র যেমন আছে থাকবে, কিচ্ছু বদল হবে না, শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় নির্বাচন করে বিএনপিকে বসিয়ে দেওয়া, বাস আমাদের দেখ না, আমাদের নাকি এটাই, এই জন্য নাকি আমরা সব আপনার এত বড় গণপ্রত্যান করলাম। ঠিক আছে? তাহলে আলোচনার ক্ষেত্রে দেখেন, আলোচনার পদ্ধতিটা কি? আলোচনার পদ্ধতি কখনোই রাষ্ট্রকে কেন্দ্র করে হচ্ছে না, সবসময় সরকার কেন্দ্রিক।
এরপরে কি হচ্ছে, এরপরে দেখা গেল জনগণ তো নাই গণঅভ্যুত্থান করে, জনগণ গণঅভ্যুত্থান করলো কিন্তু জনগণনা নাই। এরপরে সরকার কার সঙ্গে কথা বলছে রাজনৈতিক দলগুলো, মানে লুটেরা মাফিয়া শ্রেণীর যারা প্রতিনিধি। এখন আপনারা বলবেন যে এনসিপি কি লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি? হ্যাঁ, আপনি যদি নির্বাচনের পথে যান তাহলে আপনি তাই তো হবেন। আপনি কাকে রিপ্রেজেন্ট করছেন? আপনি কাকে রিপ্রেজেন্ট করবেন? কারণ আপনি যদি এই নির্বাচনে ডামাডোলে ঢোকেন, আপনাকে অবশ্যই লুটেরা মাফিয়া শ্রেণীর টাকা ছাড়া আপনি 2 কোটি টাকা কি 5 কোটি টাকা তা আপনি পাবেন না। যদি না পান আপনি নির্বাচন কি করে করবেন? তাহলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সত্যিকারের জনগণের প্রতিনিধি নির্বাচিত হতে হলে আমাকে অবশ্যই এই রাষ্ট্রকে বদলাতে হবে। এবং সেই নির্বাচন যে শুধুমাত্র জাতীয় সরকার নির্বাচন হতে হবে তা তো না, কারণ জনগণ বিভিন্ন প্রতিষ্ঠানেও নির্বাচন করবে। দেখুন, আমাদের কি স্থানীয় সরকার ব্যবস্থা নাই? স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে গঠনতন্ত্র প্রণয়নের জন্য যে নির্বাচন, এটা আবার আলাদা। এটা কিন্তু সরকার নির্বাচন না, এটাকে বলে গণপরিষদ নির্বাচন বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন। তাহলে এক না, সরকার নির্বাচন সম্পূর্ণ আলাদা জিনিস। আর প্রথম কাজটা হচ্ছে রাষ্ট্র গঠনের জন্য যাদেরকে আমরা নির্বাচিত করব, যারা আমাদের অভিপ্রায় নিয়ে গণপরিষদে যাবেন এবং গণপরিষদে বসে তারা কি করবেন, জনগণের কোনটা অভিপ্রায়, তারা কি চেয়েছে, কি চায়, এটাকে তারা একটা ভাষা, একটা সাংবিধানিক ভাষায়, একটা গঠনতান্ত্রিক ভাষায় তারা এটাকে লিখবে, ঠিক না? তাহলে গণপরিষদ নির্বাচন চরিত্রের দিক থেকে একদমই আলাদা। সেখানে যাবে কারা? যারা জনগণের অভিপ্রায়কে যেমন ধারণ করে, তেমনি রাষ্ট্রের গঠনতন্ত্র, আইন, সংস্কৃতি, ঐতিহ্য, জনগণের নৈতিক মূল্যবোধ সব কিছু সম্পর্কে তার একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। কিন্তু এখন সরকার নির্বাচনের জন্য যে জাতীয় পরিষদ নির্বাচন হয়, সেখানে সব জায়গায় গার্মেন্ট ব্যবসায়ীরা অধিকাংশই, অথবা ব্যবসায়ীদেরই তো আপনারা করেন। এই ব্যবসায়ীরা কিন্তু আপনাদের জন্য আইন তৈরি করে। তো এই ব্যবসায়ী কি জনগণের জন্য আইন তৈরি করবে? করবে না তো। এর জন্য তাকে পাঠান। তারা খেয়াল করেন, আমরা কি বুঝতেছি না, একটা হলো গাঠনিক ক্ষমতা। গাঠনিক ক্ষমতা হলো জনগণের সেই ক্ষমতা যেটা গণ আন্দোলনের মধ্য দিয়ে তার হাতে আসে। এটাকে অনেক সময় বলা হয় যে আমাদের যে সকল গঠনতন্ত্র নিয়ে যেসব তর্ক বিতর্ক চলছে দেশে এবং বিদেশে, এই গঠনতান্ত্রিক ক্ষমতাটা গাঠনিক মুহূর্ত হিসেবে আসে। গাঠনিক মুহূর্ত মানে ওই সময়কাল, যে সময়কালে জনগণ যা বলে, জনগণ যেমন করে রাষ্ট্রকে পরিচালিত করতে চায় তেমনি করে পরিচালিত করবার অধিকার সে অর্জন করে রক্ত দিয়ে, শহীদ হয়ে, পঙ্গু হয়ে। তাহলে 5 তারিখে সেই গাঠনিক মুহূর্ত হাজির ছিল, হাজির হয়ে গিয়েছিল শেখ হাসিনা পলায়নের পরে। কোনো রাষ্ট্র ছিল না। ফলে রাষ্ট্র ছিল না মানে কি আইন ছিল না? না, ছিল অবশ্যই, কিন্তু রাষ্ট্র ছিল না। মানে রাষ্ট্র, নতুন রাষ্ট্রটা কেমন হবে, তার গঠনতন্ত্র কেমন, তার যে প্রিন্সিপালসগুলো কী হবে, এটার কোনো নতুন প্রক্রিয়া এই সময়টাতে ছিল না। তখন কি দরকার ছিল? তখন আমি বলেছিলাম উচিত হবে যারা গণ আন্দোলন করেছেন এবং গণ অভ্যুত্থান করেছেন, এটাই ইতিহাসের নিয়ম যে তারা পরিষ্কার ঘোষণা দেবেন যে আজ থেকে আমরা জনগণের পক্ষে ক্ষমতা গ্রহণ করলাম। আজ থেকে আমরা জনগণের পক্ষে ক্ষমতা গ্রহণ করলাম এবং সংবিধান বাতিল, আমরা ক্ষমতা গ্রহণ করলাম। আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন পর্যন্ত দেশে যে আইনের সঙ্গে জনগণ পরিচিত, সেই আইন মোতাবেক রাষ্ট্র চলবে। শুধু পার্থক্য হচ্ছে এই যে
আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সংঘাতপূর্ণ সে আইনগুলো আপনি বাতিল হয়ে যাবে। তাহলে আপনি একটা গণতান্ত্রিক নীতির মধ্য দিয়ে রাষ্ট্রটা চলছে, আপনি একটা গাঠনিক মুহূর্তের যে সরকার, যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়। অন্তর্বর্তীকালীন সরকার মানে কিন্তু দুইটা নির্বাচনের মাঝখানে সরকার না, মানে অন্তর্বর্তীকালীন নির্বাচনী সরকার না, এটা কোনো দরকার নেই রাষ্ট্রের। অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে সে একটা ব্যবস্থা থেকে আরেকটা ব্যবস্থা যখন রূপান্তরিত হচ্ছে, ওই গাঠনিক মুহূর্তের সময়কালের সরকার। এই সরকারের কাজ কি? এই সরকারের কাজ হচ্ছে একটা নতুন গঠনতন্ত্রের খসড়া হাজির করা এবং নতুন গঠনতন্ত্র ওই নতুন গণপরিষদে, নির্বাচিত গণপরিষদে এটা পাশ করে জনগণকে দেওয়া, যে তোমাদের অভিপ্রায়ের ভিত্তিতে আমরা একটা সংবিধান বা গঠনতন্ত্রের খসড়া তৈরি করেছি, এবার তোমরা দেখো তোমাদের অভিপ্রায়ের সঙ্গে এটা মেলে কিনা। এটাকে বলে রেফারেন্ডাম। রেফারেন্ডামে যখন গঠনতন্ত্র গৃহীত হয় তখন সেই গঠনতন্ত্রের ভিত্তিতে সরকার নির্বাচন হয় এবং ওই যে গণপরিষদ নির্বাচিত হয়েছিল সে নতুন সরকারের কাছে ক্ষমতা দিয়ে বিরক্ত হয়, নতুন রাষ্ট্রের যাত্রা শুরু হয়। এটা সব দেশে নতুন কিছু না। তারা দেখা গেল এই যে ব্যাপার, আমি এতগুলো কথা বললাম, কোথাও কি আমি বিপ্লব কথাটা বলেছি? বলিনি, দরকার তো নেই। এটাই গাঠনিক, মানে গাঠনিক ক্ষমতার ভিত্তিতে রূপান্তর। তাহলে কেন তারা আমাদেরকে এভাবে, তাহলে আমরা চেষ্টা করব, আমরা এটা আলোচনা করি, নাহলে সময় চলে যাবে। শোনা যাচ্ছে না? ওকে, আমাদের হ্যালো, তাহলে আমাদের যেটা আমরা একটু ভাববো সেটা হলো এই, যে এই বর্গগুলোকে যেগুলো আমি বলছি, আমার লেখালেখিতে বলছি, এখনো বারবার বলছি, এটাকে শুধুমাত্র একটা ভাষা আকারে আপনারা গ্রহণ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমাদের এখনকার কর্তব্যগুলো কী, এখন আমরা কী কাজটা আমাদেরকে করতে হবে। তাহলে এখন বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক স্তরের এই যে একটা অত্যন্ত নিচে একটা স্তরে নেমে গেছে, আমাদের প্রথম কাজটা হলো এটাকে উপরে তোলা এবং পরিষ্কার করা কী নিয়ে আমরা কথা বলছি, ফলে আমরা কিন্তু বিপ্লব, মানে একটা বলশেভিক বিপ্লবের উদ্দেশ্য ছিল সমাজতান্ত্রিক বিপ্লব করবে তারা। আমাদের এখানে কিন্তু যেটা আমরা করছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা এবং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমাদের যে অভ্যুত্থানটা, এই অভ্যুত্থানের লক্ষ্য হচ্ছে ব্যক্তির মর্যাদা প্রতিষ্ঠা এবং ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা, ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা। কারণটা কেন? কারণ ফ্যাসিজম আমাদেরকে ব্যক্তির মর্যাদা এবং ব্যক্তির অধিকার হরণ করে। ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান যে দাবিটা বাংলাদেশের কনটেক্সটে, সেটা হলো এই, আমরা ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা আমরা ফিরে আনতে চাই। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারবে ওটা। এই জন্য এটা যখন বিপ্লব বলে আমরা বিভ্রান্ত হয়ে যাই, অনেকে মনে করে বাপরে বাপ, বিপ্লব মানে একটা সহিংস কায়দা, একটা অস্ত্রশস্ত্র নিয়ে লাফিয়ে আমরা সেই বিপ্লবটা করতে যাচ্ছি। এই ধারণাটা থাকার পরে গণ অভ্যুত্থানের সঙ্গে রাজনীতি এবং আইনের সম্পর্ক আমরা বুঝি না। যেমন ধরুন, যদি আপনাকে প্রশ্ন করি, গণ অভ্যুত্থানটা কি আইন মেনে হয়েছে? আইন মেনেছে? আইন মেনে সে হয়নি। যদি আইন মেনে না হয়, তাকে আবার আইনের মধ্যে ঢুকবার দরকারটা কি? তাহলে গণ অভ্যুত্থান যখনই আইনকে ভাঙে, তার মানে পুরনো ব্যবস্থাকে সে ভেঙে ফেলেছে অলরেডি। সেই পুরনো ব্যবস্থা তার উপর চাপিয়ে দেবার তার কোনো দরকার নেই। তাহলে কি করতে পারত?
তাহলে পুরনো ব্যবস্থাকে সরিয়ে দিয়ে নতুন করে গঠন করতে পারতাম আমরা রাষ্ট্রটাকে। দেখুন শব্দটা কিন্তু কি, গঠন, বিপ্লব না, গঠন। কারণ বিপ্লব শুনলে মনে ভাঙা ভাঙি, ওই চই, মারপিট, নৈরাজ্য, বিশৃঙ্খলা, আমরা তা বলছি না একবারও। আমার বইয়ের নামও কিন্তু গণ অভ্যুত্থান ও গঠন। এই জন্যই সতর্কভাবে এই শব্দটাকে আমরা কি করেছি, আমরা এড়িয়ে গেছি। কারণ বাংলাদেশে জনগণ যখন সামষ্টিকভাবে তাদের অধিকার যারা হরণ করে, তাদের বিরুদ্ধে যখন লড়াই করে, সে তার মতন করে বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে আসতেই পারে, মানে ইট কি লাঠি এ তো আনতে পারে। কিন্তু এই সশস্ত্রতা রাষ্ট্রের সশস্ত্রতার তুলনায় এটা কিছুই না। অনেক দেশে 71-এ কিন্তু আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি, মানে স্বাধীনতা যুদ্ধ করতে হচ্ছে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে। আর গণ অভ্যুত্থানে সশস্ত্রতা থাকে, এটা বলবার কোনো কারণ নেই যেখানে সশস্ত্রতা থাকে না, কিন্তু সেটা এমন স্তরে থাকে যে এটাকে আমরা ঠিক বিশাল একটা সশস্ত্র বাহিনী, প্রশিক্ষিত রাষ্ট্রের এই প্রশিক্ষিত পুলিশের বিরুদ্ধে লড়াই করছে না, এরকম এটা থাকে না। ফলে গণ অভ্যুত্থান চরিত্রের দিক থেকে সশস্ত্র যুদ্ধের বিপরীত। আপনাদের 60 দশকে বামপন্থী আন্দোলন করেছেন, তারা দেখবেন আমাদের কাছেও কিন্তু এই দুটা পার্থক্যটা পরিষ্কার ছিল। আমরা বলতাম সামরিক লাইন আর গণ লাইন, এই পার্থক্য করতাম। গণ লাইনটা হলো জনগণের মধ্যে থেকে আন্দোলন করা, জনগণের মধ্যে থাকা। আর সামরিক লাইন কথার মানে হলো যে যেমন জাসদের একটা সামরিক লাইন ছিল, সর্বদা পার্টির সামরিক লাইন ছিল আমাদের, ঠিক আছে না, আব্দুল হক সাহেবের একটা সামরিক লাইন ছিল, মানে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে জনগণের মুক্তি আদায় করা, সশস্ত্র যুদ্ধকে গণসংগ্রামে পরিণত করা এবং জনগণকে সঙ্গে নিয়ে তখন এই তাদের যে পর্যায়ে নিপীড়ন হচ্ছে, শোষণ হচ্ছে, সেখান থেকে জনগণকে মুক্তি দেওয়া। ফলে আমরা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছি। কারণ আমাদের সমাজে পাহাড় পর্বত নাই, আমাদের এমন কোনো দেশ নাই যেখান থেকে দীর্ঘ একটা সশস্ত্র সংগ্রাম পরিচালিত হতে পারে। ফলে এই দেশে নতুন রাষ্ট্র গঠনের প্রকল্প সবসময় গণ অভ্যুত্থান কেন্দ্রিক হবে, আগামী দিনে তাই হবে। তা আগামী দিনের কি হবে সেই প্রসঙ্গে আমি একটু যাবো, তার প্রসঙ্গে যাবো আমরা। কারণ আমি বিশেষ প্রশ্নটা তুলতে চাই আজকে, যে আগামী দিনে আমরা যদি এভাবে বলি, আমরা এখন কোন পর্যায়ে রয়েছি, একটা সাংবিধানিক প্রতি বিপ্লবের স্তরে রয়েছে। একটা গণ অভ্যুত্থান হয়েছিল একটা গণতান্ত্রিক রূপান্তরে, ঠিক আছে। এখন আপনি প্রশ্ন ব্যবহার করতে পারেন যে পলিটিক্যাল রূপান্তরে, রাজনৈতিক রূপান্তরে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। এটাকে অনেক সময় বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব বলা, গণতান্ত্রিক বিপ্লব, সমাজতান্ত্রিক না। তাহলে একটা বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। এটা কি হয়েছে, এটাকে সাংবিধানিক প্রতি বিপ্লবের দ্বারা এটাকে নস্যাৎ করে ফেলা হয়েছে। তাহলে আমরা কি করবো, এই প্রতি বিপ্লবের সন্ধিক্ষণে আমরা কি করে আগামী দিনের কাজগুলো করব, সেই কাজগুলো করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদের প্রথম কাজটা করতে হবে যে প্রথমত এই যে আমরা এই বর্গনীর কথাগুলো বলছি, আমাদের চিন্তাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করতে হবে। প্রথম কাজ এটা আমরা কি করে বুঝলাম, এটা গণ অভ্যুত্থানের ব্যর্থতা থেকে বুঝলাম যে আমাদের আগামী দিনের যদি আমরা নতুনভাবে নিজেদেরকে গঠন করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের বুদ্ধিবৃত্তিক অজ্ঞতা, এবং আমরা জনগণকে যথেষ্ট পরিমাণ সচেতন করতে পারিনি। এই আলোকে আমরা ভাব বৈঠকে, চিন্তা পাঠচক্র এবং গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ, আমরা বিভিন্ন জায়গায় সমাজের বুদ্ধিজীবী শ্রেণী যারা চিন্তা করতে সক্ষম এবং যারা আগামী দিনের রাজনীতিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, আমরা তাদের কাছে যাচ্ছি, তাদের কাছে কথা বলছি, এবং আমরা ধীরে ধীরে একটা গণগাঠনিক শক্তি হিসেবে নিজেদেরকে আমরা একটা ভিত্তি আমরা তৈরি করার আমরা চেষ্টা করবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের বুদ্ধিভিত্তিক বিকাশ। এখন বুদ্ধিভিত্তিক বিকাশটা এত গুরুত্বপূর্ণ কেন, সেটা আমরা এখন প্রথমত বুঝতে হবে।
যদি আমরা বুদ্ধিবৃত্তিক বিকাশের দিকে আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে একটা উদাহরণ আকারে আমরা যে কোনো দেশ নিতে পারি। ফরাসি দেশের উদাহরণটা আমরা নেই এই কারণে, ফরাসি দেশে কিছু তর্ক হয়েছে, বুদ্ধিবৃত্তিক তর্ক হয়েছে। ফরাসি বিপ্লবকে আমরা কপি করাটা কথা বলতে, বুদ্ধিবৃত্তিক কিছু তর্ক হয়েছে যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ সেই তর্কটা পরবর্তীকালে রাজনীতির আলোচনায়, পর্যালোচনায় একটা সুদূর প্রসারী দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে এবং তর্ক বিতর্ক হয়েছে। এই তর্ক বিতর্কের যিনি প্রধান পুরুষ, আমি খুব অনুরোধ করবো যদি আপনার তার কোনো গ্রন্থ পান, একটা গুরুত্বপূর্ণ তার গ্রন্থ আছে, হোয়াট ইজ দ্য থার্ড স্টেট, ফরাসি বিপ্লবে, ইম্যানুয়েল সিয়েস। এটা আমি খুব বলবো আপনাদেরকে একটু পড়তে, যারা প্র্যাকটিক্যাল রাজনীতি করতে চাইবেন আগামী দিনে। কেমন হোয়াট ইজ দ্য থার্ড স্টেটের যে কী বক্তব্য ছিল, থার্ড স্টেট মানে ওই সে আমলে ফরাসি দেশে রাজতন্ত্র ছিল, সামন্ততন্ত্র ছিল। তারা একদিকে ছিল গির্জা এবং পুরোহিত বর্গ, এর হলো একটা স্টেট, রাজা এবং তার মন্ত্রী পরিষদ, এলিটরা, অভিজাতরা, তাদের একটা স্টেট, ইএসটিএটি স্টেট, এই দুটা। আর থার্ড স্টেট হলো জনগণ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, এর হলো থার্ড স্টেট। তখন সিএস ব্যাখ্যা করছে হোয়াট ইজ দ্য থার্ড স্টেট, এটা কি, এরা কি এই যে রাষ্ট্র ব্যবস্থা আছে, এই রাষ্ট্র ব্যবস্থায় তারা কি উত্তর দিচ্ছেন? নাথিং, তাদের কোনো মূল্য নেই। এবার তুলনা করেন, কেন আমি এটা পড়তে বলছি, ফরাসি উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের থার্ড স্টেট বা যারা গরিব, কৃষক, মেহনতি মানুষ, তাদের কোনো মূল্য নেই, তাদের কোনো দাম নেই, তারা কেউ না, তারা কেউ না। এমনকি যারা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু পেটি বুর্জোয়া শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, গরিব মানুষ না যারা। এবং সিএস আর্গু করছেন অথচ সমাজের ভিত্তি হলো এই গরিব মানুষগুলো, থার্ড স্টেট, যারা জমি চাষ করে, উৎপাদন করে, কারখানায় কাজ করে, এরা যদি না থাকতো তো রাষ্ট্র তো টিকত না। তারা রাষ্ট্রের ফাউন্ডেশনটাই হচ্ছে থার্ড স্টেট, রাষ্ট্রের ভিত্তিটাই হচ্ছে থার্ড স্টেট। এর প্রতি প্রশ্ন করতে, এই যে থার্ড স্টেট, এই যে সমাজের তৃতীয় স্তর, এরা কি চায়? এরা কি চায়? উত্তর, তারা সব চায়। এখন সব চায় বলতেই তখন এই গাঠনিক ক্ষমতার কথাটা এসছে, পপুলার সভরেন্টির প্রশ্নটা এসছে, যে তারা রাষ্ট্রের অংশ হতে চায়, রাষ্ট্র গঠনের তারা অংশীদার হতে চায়। অংশীদার হওয়া মানে কি? তারা কি শাসন করবে না, তারা কিভাবে রাষ্ট্রটা তৈরি হবে, তার প্রশাসনিক ব্যবস্থা কেমন হবে, তার বিচার ব্যবস্থা কেমন হবে, তার স্থানীয় সরকার কেমন হবে, এই ব্যাপারে তারা সিদ্ধান্ত দিতে চায়। তা এই সিদ্ধান্ত দিতে কি আপনারা দেবেন না? অবশ্যই তার অধিকার আছে সিদ্ধান্ত দেবার। তাহলে যদি আমরা এটাকে বুঝতে না পারি, এই ফরাসি বিপ্লবের অভিজ্ঞতা থেকে এই যে তৃতীয় স্তরের যারা, এই তৃতীয় স্তরের জনগণকে যদি আমরা উঠিয়ে আনতে না পারি, তো আপনি গণঅভ্যুত্থান করে কী লাভ হলো আমাদের? তাদের কী লাভ হলো? আপনাদের কী লাভ হলো? তাহলে এরপরে আরও কতগুলো কথা তিনি বলেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ। আমি তো সব বইটা পড়তে পারবো না, আপনার নিঃসন্দেহে এটা সংগ্রহ করবেন বা দরকার আমাদের চিন্তা পাঠ্যের সঙ্গে যোগাযোগ করবো, আমরা আপনাদের দেবো নিঃসন্দেহে। সেটা হবে এরকম যে তিনি যেটা বলছেন সেটা এই যে নেশন, এই নেশন বলতে তিনি অধিকাংশ ক্ষেত্রে এই গরিব মেহনতি মানুষকে বুঝিয়েছেন। নেশন এক্সিস্ট প্রায়র টু দ্য স্টেট, মানে রাষ্ট্রের আগে কিন্তু জনগণ হাজির থাকে, জনগণই বাস্তব, রাষ্ট্র কিন্তু বাস্তব না, সে অর্থে জনগণই হাজির থাকে। ফলে জনগণের অভিপ্রায় রাষ্ট্র, এই জনগণের সামষ্টিক ইচ্ছাটাই রাষ্ট্র। এই জনগণের এই সামষ্টিক ইচ্ছা জনগণ কি করে প্রতিষ্ঠিত করে? খুব সহজ, সে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করে
এবং একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের ব্যবস্থা করে। এটা আমরা একটু আলোচনা করেছি যে একটা নতুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার একটা নির্বাচন হবে, সে নতুন গঠনতান্ত্রিক পরিষদের সে নির্বাচনে যারা সদস্য হবেন তারাই বাংলাদেশের নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবেন। আপনি দেখবেন যে এনসিপির যে একটা বড় গুরুত্বপূর্ণ দাবি, সেটা হচ্ছে তারা যে গঠনতান্ত্রিক পরিষদের বা গণপরিষদের নির্বাচন তারা আগে চান। এই কারণে তারা এটা বলে যে প্রথম কাজটা হচ্ছে রাষ্ট্র গঠন করা, তারপরে সরকারের কথা বলো। আর তার বিপরীত রাজনীতি হচ্ছে বলে যে না, গঠনের কথা বলা যাবে না, আমাদের এখানে নির্বাচন করো আর আমরা লুটিয়া মাফিয়া শ্রেণীরা আবার আগামী 50 বছরের জন্য তোমাদেরকে লুটপাট করে দেবে। এই পার্থক্য তার সেই জন্যে আমরা মনে করি যে ওই হোয়াট ইজ দ্য থার্ড স্টেট, ওইটা খুব গুরুত্বপূর্ণ। এখন ফরাসি দেশের জায়গায় কি আমরা থাকবো? এটাই কি আমাদের ফরাসি দেশে সব কিছু নিতে হবে আমাদেরকে? আমি দেখলাম যে আমাদের এক বন্ধু আমাকে সমালোচনা করেছে যে ফরাসি দেশকে নকল করতে হবে কিনা। আরে ভাই, এটা তো আমি দীর্ঘদিন ধরে বলতেছি, পাশ্চাত্যকে নকল করা যাবে না। মানে বলছি যে ঠিক আছে, সূর্যের বালুত্বের বেশি আমাদের দেশে একটা কথা আছে। এগুলো তো আমি বলে এসেছি দীর্ঘকাল ধরে যে আপনি পাশ্চাত্যকে আপনি নকল করতে পারবেন, পাশ্চাত্যকে আপনি অনুকরণ করতে পারবেন না। কিন্তু এখন যখন আপনি ট্রান্সফরমেশনের এই পর্যায়ে আছেন, তখন আপনার প্রধান কাজটা হচ্ছে যেটা সমাজের অন্যান্য এলিট শ্রেণী এবং আন্তর্জাতিকভাবে আপনার যুক্তিটাকে হাজির করবার জন্য সঠিকভাবে লজিক্যাল তারা যেন মনে করে, তার জন্যই আপনাকে অবশ্যই প্রথাগত যে তর্কটা আছে, প্রথাগত যে তর্কটা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত, সেই তর্কের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। এটা দুর্ভাগ্য, যে তর্কের সাবজেক্ট ছিলাম। আমরা ইচ্ছে করলে আমরা বলি যে না, আমরা আধুনিক রাষ্ট্র মানি না, আমি মানি না। ধরুন, আপনি জিজ্ঞেস করতে পারেন কেন মানেন না? কারণ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র তা গঠিত হয়েছে খ্রিস্টীয় ধর্মতত্ত্ব থেকে। ফলে খ্রিস্টীয় ধর্মতত্ত্বের একটা তো রেশ আছে আধুনিক রাষ্ট্রে। পাশ্চাত্য আধুনিক রাষ্ট্র মাত্রই খ্রিস্টীয় ধর্মতাত্ত্বিক রাষ্ট্র। তারও সার্বভৌমত্বের ধারণাটা খ্রিস্টীয় সার্বভৌমত্বের ধারণা। যদি আপনি ইসলামের কথা বলেন, ইসলামের রাষ্ট্রের সার্বভৌমত্ব বলে কোনো ধারণা নাই, অতএব ইসলামের মধ্যে ইসলামী রাষ্ট্র বলে কোনো ধারণা নাই। ইসলামের সমাজ আছে, রাষ্ট্র নেই। তাহলে কি রাষ্ট্র লাগবে না? অবশ্যই। তাহলে ইসলাম সেই রাষ্ট্রের প্রশ্নটা কি করে ডিল করে? ক্ষমতার প্রশ্ন হিসেবে, এথিক্যাল, লিগ্যাল, কালচার ক্ষমতার প্রশ্ন আকারে সেই প্রশ্নটা সে তোলে। কিন্তু আমাদের সমাজে আমরা সেই প্রশ্নটা তুলবার শর্ত এখনো তৈরি করতে পারি নাই। কারণ আমরা গত 50 বছর একটা ইসলাম বিদ্বেষী এবং ইসলাম নির্মূল রাজনীতি চর্চা করেছি। ফলে আমরা যে জনগোষ্ঠীকে তৈরি করেছি, তারা আমাদেরকে সন্দেহ করে। তারা মনে করে আমরা ইসলাম নিয়ে কোনো কথা বলবার অধিকারী না, তারাই বলবে। এবং তাদের যে আলেম বা মাওলানারা যে কথা বলে, এটাই সঠিক এবং এটাই সত্য। তারা ওই দাবির মধ্যে তাদের যে এই অভিযোগটা, তাদের এই অভিযোগটা অবশ্যই সঠিক। কারণ আমরা তো আসলে ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, ইসলামের ইতিহাসে রাষ্ট্রের ধারণা কি, সমাজের ধারণা কি, এই নিয়ে আমরা কখনোই তো তর্ক বিতর্ক করিনি। তাহলে আমরা কি ওই জায়গায় এখন যেতে পারবো? আমি বলতে হ্যাঁ পারবো, যদি আমাদের সেই ঔদার্য এবং বুদ্ধিবৃত্তিক সেই চিন্তাটা আমাদের থাকে। সেই জায়গায় কি পৌঁছেছি আমরা তো এখন রাষ্ট্রই বুঝি না, ওই জায়গায় কি করে পৌঁছাবো? ফলে সেই জন্যে আমাদেরকে পাশাপাশি একটু আগে যেটা বললাম, আমাদের এখনকার একটা বড় কাজ বুদ্ধিবৃত্তিক বিকাশ, বুদ্ধিভিত্তিক বিচার পর্যালোচনাকে তীব্র করা এবং রাষ্ট্র সংক্রান্ত তর্ক বিতর্ককে সামনে নিয়ে আসা, যেন আমরা একটা মোটামুটি একটা শক্তিশালী জনমত আমরা তৈরি করতে পারি। তার এই সাংবিধানিক প্রতি বিপ্লবের সময় এটা আমি মনে করি প্রথম কাজ, যে কাজের জন্য আজকের এই মিটিংটা আপনারা দেখছেন, এটা বড় কাজ। এই কাজটা আপনি যদি লক্ষ লক্ষ আবার সংগঠককে, জনগণকে মাঠে নামান, এতে কোনো লাভ হবে না। এটা আমরা দেখেছি অলরেডি 5 তারিখে, আমরা লক্ষ লক্ষ হয়েছিলাম।
সংখ্যার কিন্তু অভাব ছিল না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে বুদ্ধিবৃত্তিক স্তরটা আমাদের সমাজে যেখানে, রাষ্ট্র তাই হয়। রাষ্ট্র এর বাইরে যায় না। আমরা যতটুকু বুদ্ধিবৃত্তিক ভাবে বিকশিত হতে পারি ঠিক ততটুকুই রাষ্ট্র আমরা কায়েম করতে পারব। দ্বিতীয় যে ব্যাপারটা আমরা জানবো, বুঝবো, আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, তাহলে গাঠনিক ক্ষমতার ধারণাটা, এবং এটা নিয়ে যে বিতর্ক চলছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায়, ল্যাটিন আমেরিকাতে, আফ্রিকাতে, বিভিন্ন দেশে, এই ব্যাপারে আপনারা ভালো একটা মনোযোগ, আপনাদের গভীর মনোযোগ দাবি করে। গাঠনিক ক্ষমতাটা কি, কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা কি, কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা কখন আসে, কখন সামষ্টিক অভিপ্রায়টা একটা শক্তি হিসেবে হাজির হয়, এবং এটা রাজনৈতিক শক্তি, তাকে কি করে আবার রাষ্ট্রে রূপ দিতে হয় বা ক্ষমতায় রূপ দিতে হয়। 5 অগস্টে আমাদের হাতে ছিল সেটা। আমি একটা তুলনামূলক উদাহরণ দিই আপনাদেরকে, তারা তাড়াতাড়ি বুঝবেন। যখন সামরিক অভ্যুত্থান হয়, তখন সামরিক অভ্যুত্থানে কি হয়? সামরিক বাহিনী বলে যে আজ থেকে সংবিধান স্থগিত, সংবিধান স্থগিত, আর কি ফরমান দিয়ে দেশ চলবে। দেখুন, সামরিক বাহিনী যখন অভ্যুত্থান করে তখন ফরমান দিয়ে দেশ চালানো যায়, কিন্তু গণ অভ্যুত্থান যখন হয় তখন এই সকল পান্ডা, যেগুলো লুটেরা, মাফিয়া শ্রেণীর দালাল, এরা কি বলে? এরা বলে ফরমান দিয়ে দেশ চালাতে পারবে না। একটা গণ অভ্যুত্থানের আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবো না। ওটাকে কি করতে হবে? আবার সংবিধানের ভিতরে ঢুকাইতে হবে। এইভাবে আপনাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এবং আমাদের একটা বিপুল ঐতিহাসিক সম্ভাবনাকে আমরা ধ্বংস করেছি। তাহলে আমাদেরকে এখন কি বুঝতে হচ্ছে আমাদেরকে, যে এই যে সামরিক বাহিনী যদি ফরমান দিয়ে চালাতে পারে সরকার, তাহলে নিশ্চয়ই গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের সরকার, যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার, লেনিন এই ধরনের সরকারকে বলতেন অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার। তিনি বিপ্লবী শব্দ ব্যবহার করতেন, আমি বিপ্লবী শব্দ ব্যবহার করতে চাইছি না, কারণ তার উদ্দেশ্য ছিল সমাজতন্ত্র। আমরা চাইছি এখন ভূরাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে আমাদের এখানে সমাজতান্ত্রিক রূপান্তরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নাই, এবং আমরা বুদ্ধিবৃত্তিকভাবে এখনো পর্যন্ত এত পশ্চাৎপদ যে এত বড় দায়িত্ব নিয়ে আমরা বড় পরিবর্তন আমরা করতে পারবো না। ঠিক আছে, কিন্তু আপনি খেয়াল করেন আমাদের সমালোচনাটা কি হচ্ছে? সমালোচনা হচ্ছে এই না, আমাদেরকে এখন শুধু নির্বাচনই করতে হবে, আমরা আর কিছু করতে পারবো না, কারণ এটাই নাকি এখনকার বাস্তবতা। এর সঙ্গে যুক্ত আছে আরও বিভিন্ন রকম তত্ত্ব। তার মধ্যে একটা তত্ত্ব আছে রাজনৈতিক বন্দোবস্ত। রাজনৈতিক বন্দোবস্তের তত্ত্বটা আমি এটাকে সমর্থন করি না, কারণ রাজনৈতিক বন্দোবস্তের তত্ত্বটা হচ্ছে এই যে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী সমাজে আছে, তাদের মধ্যে একটা ভারসাম্য আছে, তারাও যার যার লিমিট জানে, ফলে সেইভাবে একটা রাষ্ট্র বা ক্ষমতা সেভাবে ফাংশন করে। ফলে আমাদেরকেও এখন নতুন একটা বন্দোবস্ত লাগে, মানে ওই লুটেরা, মাফিয়া শ্রেণী, আরও যত যত ক্ষমতাসীন শ্রেণী আছে, তাদের সঙ্গে মিলে আমাদেরকে একটা নতুন বন্দোবস্ত লাগবে। আর আমি সম্পূর্ণ ভিন্ন কথা বলছি। আমি বলছি আমাদের যেটা দরকার সেটা হলো একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গাঠনিক ক্ষমতা তৈরি হয়, সেই গাঠনিক ক্ষমতার শক্তির বলে একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র জনগণ নিজেরা নিজে তারা নিজেদের উদ্যোগে নিজেরা কর্তা হয়ে এটা তারা গঠন করবে। এটা একদম সম্পূর্ণ বিপরীত ধারণা। ফলে আমাদের এখানে এই যে গণ অভ্যুত্থানকে নস্যাৎ করে দেবার জন্য যে সকল তর্কগুলো হাজির রয়েছে, এই তর্কগুলো সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সেগুলো কীরকম? এই যে বিশৃঙ্খলা তৈরি হয়, নৈরাজ্য তৈরি হয়, আমাদের কোনো বাস্তবতা নাই। ফরহাদ সাহেব খুব রোমান্টিক, আমি তো অবশ্যই রোমান্টিক, কোনো সন্দেহ নাই। আপনাকে একটা কথা বলি, রোমান্টিসিজমটা বলি, যদি আপনি কল্পনা করতে না জানেন, আপনার মধ্যে রোমান্টিসিজম না থাকে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, যেহেতু সময় কম, নিতে চাই না বেশি। আমি
আর আপনি যে একই, বলি না আমরা সমতা চাই, আমাদেরকে একই দুঃখ লাগে, একই ব্যথা লাগে, এটা আমি কি করে বুঝি? আমি যদি আপনাকে ঘুষি দিই, আমি কি ব্যথা পাবো নাকি আপনি ব্যথা পাবেন? আপনি ব্যথা পাবেন, আপনি নাকি আমি পাবো। কিন্তু আপনি যে ব্যথা পেয়েছেন এটা আমি কি করে বুঝি? এটা বুঝি কল্পনার দ্বারা। এটাকে এই রোমান্টিসিজমের ভিত্তি। এটা আপনি যদি রোমান্টিক না হন, কল্পনা করতে না জানেন, তাহলে আপনি কোনো কিচ্ছু করতে পারবেন না। আপনার সঙ্গে জীবের কোনো পার্থক্য নেই, জন্তু জানোয়ার থেকে আপনি কোনো পার্থক্য নেই। জন্তু কল্পনা করতে পারে না বলে সে নতুন সমাজও সে গঠন করতে পারে না। সে কল্পনা করতে পারে না বলে সে তার নিজের যে জীবের যে স্বভাব, এই স্বভাবের বাইরে সে যার উন্নত স্বভাব, অন্যরকম একটা কি সত্তা হতে পারে, এটা সে কল্পনা করতে পারে না। ফলে যারা রোমান্টিক বলে গালি দেন, বুঝে গেল যে এদের মধ্যে চিন্তা করার কোনো ক্ষমতা নেই, কল্পনা করার কোনো ক্ষমতা নেই। ফলে আমাদেরকে চিন্তা করতে শিখতে হবে, কল্পনা করতে শিখতে হবে। আপনি যখন তরুণ বয়সে যখন থাকেন, আপনার অনেক কল্পনা করেন, আমি একদিন এরকম হবো, আমার বাড়িটা এরকম হবে, আমি এইরকম একটা আমার ঈদ থাকবে, আমার স্ত্রী বা আমার স্বামী থাকবে, এরকম আমার পরিবারটা এমন হবে, আপনি অবশ্যই কল্পনা করেন। এবং সেই কল্পনাই আপনাকে চালায়, কল্পনাই আমাদেরকে চালায়। ফলে রাষ্ট্র কল্পনাশ্রিত, রাষ্ট্র কল্পনা করে চলতে হয়। কেন? এই যে সামষ্টিক অভিপ্রায় কথাটা বললাম, এটাও তো কল্পনা, যে আমরা সকলে মিলে একই রকম ইচ্ছা করব। তাহলে সকলে মিলে ইচ্ছা করবার একটা প্রক্রিয়া আপনার লাগবে। সেটা কিরকম? এই যে এখন কথা বলছি, আমার চিন্তাধারা তো হবে না, আমি তো খণ্ড, আপনি একটা খণ্ড, আমরা সকলে খণ্ড খণ্ড আছে। তাহলে সমষ্টি কি করে হবো? সমষ্টি কি করে হবো? কথা বললে হবে, কথার দ্বারা। এই জন্য অ্যারিস্টটল বলেছেন, মনে আছে, যে মানুষ হচ্ছে কি পলিটিক্যাল অ্যানিম্যাল, মানুষ হলো একটা রাজনৈতিক প্রাণী। তো মানুষ রাজনৈতিক প্রাণী কেন? অ্যারিস্টটলের উত্তর হচ্ছে প্রাণী কেন? কারণ মানুষ কথা বলে। আমি আপনার সঙ্গে কথা বলতে পারি, এবং কথা বলার মধ্য দিয়ে আমি এবং আপনি আমরা এক হতে পারি, আমরা সমষ্টি হতে পারি। তাহলে রাজনৈতিক রূপান্তরের জন্যে যে সামষ্টিক অভিপ্রায়ের কথা বলা হয়, এটা নির্ভর করে এই কাউন্সিলিং, পরামর্শ সভা, গঠনতান্ত্রিক সভা মধ্য দিয়ে। এটা একটা ঠিক তেমনি একটা গঠনতান্ত্রিক সভা। মানে এর মধ্য দিয়ে যদি আমার কথাগুলো আপনার কাছে পৌঁছায়, আমি এখানে শেষ করছি, আপনারা যেসব প্রশ্নগুলো করবেন, সেই প্রশ্নগুলো যদি উত্তর আমি ভালোভাবে দিতে পারি, তাহলে আমরা কিন্তু একটা সামষ্টিক ইচ্ছার মধ্যে প্রবেশ করলাম। এই ইচ্ছাটা সমাজে রাজনৈতিক শক্তি হিসাবে দানা বাঁধবে। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করছি আমি, সেটা ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আমরা একটা অনুষ্ঠান করেছি, যেটা গুরুত্বটা, পলিটিক্যাল গুরুত্বটা অনেকে ধরতে পারে না। সেটা হলো আমরা মাজার কেন্দ্রিক একটা সাংস্কৃতিক আন্দোলন করছি। মাজারটা কেন? কারণ মাজারটা অদ্ভুত একটা রাজনৈতিক পরিষদ, রাজনৈতিক পরিষদ। কেমন কি হয় সেখানে? সেখানে ধনী গরিব, আস্তিক নাস্তিক, হিন্দু মুসলমান খ্রিস্টান সকলে সেখানে যায়। মাজার বলতে এটা বুঝি আমরা, যেখানে সকলে একত্রিত হবার জায়গা। মসজিদে আমি যাই মুসলমান হিসেবে, মাজারে আমি কিন্তু যাই আমার সমাজের আরো অন্যান্য যারা আছে তাদের সঙ্গে যে আমরা যাই। সেখানে যে গানগুলো গাওয়া হয়, যে তত্ত্বগানগুলো গাওয়া হয়, এইগুলো অধিকাংশ ক্ষেত্রে এটা থিওলজির ক্রিটিক, মানে ধর্মতত্ত্বের পর্যালোচনা। যেমন ধরুন, এই সুরদ্ধ যোগে যাবে কে, যে বলে সে গুণাগার, মানে দাবি করতেছে আল্লাহ তো কেমন তোমার দোজখে নেবে, আল্লাহ শুরুতে আল্লাহ তোমাকে বানাইছে। সে চ্যালেঞ্জ করছে কাকে? থিওলজিকে, ধর্মতত্ত্বকে। কেমন? বা নাফিয়েসবাদ যে জানে না মিছেরে তার পড়াশোনা, নাফিয়েসবাদ যে জানে না মিছেরে তার পড়াশোনা, লালন কয় ভেদ উপাসনা না জেনে চটকে মারে। যে এখনো লা ইলাহা পড়তে পারল না, নাস্তিক হতে পারল না,
এবং নাস্তিক হওয়ার পর আবার আস্তিক হতে হয়, এটাও বুঝলো না। প্রথম পাঠটাকে বলে নাফি, পরেরটাকে বলে ইসবাত। যে নাফি এবং ইসবাতের পার্থক্যই বুঝলো না, ও ভেদ উপাসনায় বুঝলো না। এই যে পার্থক্যই তো কেমনে বিচার করতে হয় এটাই জানলো না, তো কোরআন পড়ে কি করবে? ও বুঝবে কিছু কোরআন? ও তো কোরআন বুঝবে না। তাহলে এই সব গানের মধ্য দিয়ে কি হয়, ধর্মতত্ত্বের একটা ক্রিটিক করে ধর্মতত্ত্বের মধ্যে যে দার্শনিক, যে জ্ঞানীর, যে প্রজ্ঞার যে শ্বাসটা থাকে, এটা সে উদ্ধার করে নিয়ে এসে জনগণের মধ্যে প্রচার করে। যখনই প্রচার করে তখন সমাজ গঠনের, সমাজের সামষ্টিক শক্তি এবং সামষ্টিক অভিপ্রায়ও তার মধ্যে দানা বাঁধে। কিরকম? যে হিন্দু, মুসলমান, আস্তিক, নাস্তিক সকলকে নিয়ে সমাজ। ফলে এমন একটা রাষ্ট্র লাগবে আমাদের, যে রাষ্ট্রে হিন্দু, মুসলমান, আস্তিক, নাস্তিক, বৌদ্ধ, খ্রিস্টান, যে যাই হোক, কিন্তু তারা একটা রাজনৈতিক পরিসরের অন্তর্গত এবং আমরা সকলে মিলে একটা রাজনৈতিক জনগোষ্ঠী, জাতি না, রাজনৈতিক জনগোষ্ঠী। সিএসের মানে ইমানুয়েল সিএসের ওই যে তত্ত্ব ছিল, সেখানে জাতি কথাটা ছিল, তিনি নেশন কথাটা ব্যবহার করেছেন। এই নেশন থাকার ফলে ফরাসি দেশের বিপ্লবের মধ্য দিয়ে জাতিবাদের উত্থান ঘটেছে, জাতি রাষ্ট্রের উত্থান ঘটেছে। আমাদের দেশেও আমরা একটা জাতি রাষ্ট্রের উত্থান ঘটিয়েছিলাম 71 সালে, কিন্তু যারা ঘটিয়েছিলেন তারা সকলে যে একটা জাতিবাদী সংকীর্ণ অর্থে এরকম ছিলেন না। সিরাজুল আলম খানের আর্গুমেন্ট একটু বলে দেয়, তাহলে খুব মজা পাবেন আপনারা। সিরাজুল আলম খান মনে করে নেয় যে 1971 সালে এটা বাঙালির তৃতীয় জাগরণ হচ্ছে, এটা মনে করেন না। মানে এখানে বাঙালির পূর্ণ বিকাশ হয়েছে এটা মনে করেন না। ফলে তার জাতির ধারণাটা সম্পূর্ণ ভিন্ন রকম ছিল। তিনি বলেন যে নদীমাতৃক ভূগোল, এই নদীমাতৃক ভূগোল তো বিস্তৃত, সে বিহার পর্যন্ত। তো এই ভূগোলে যতগুলো মানুষ বাস করে, বিভিন্ন নৃগোষ্ঠী, বিভিন্ন মানুষ যারা বাস করে, সকলে মিলে যখন একটা রাজনৈতিক জনগোষ্ঠী হবে, কেবল তখনই সত্যিকারের অর্থে তৃতীয় জাগরণ হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের সমাজে কিন্তু নতুন নতুন চিন্তা আছে, যেটা আমাদের আরেকবার গিয়ে পড়া দরকার, বোঝা দরকার। এদের সম্পর্কে ভুল বুঝাবুঝি আছে, ভুল প্রভাকাণ্ডা আছে, তাদেরকে নতুন করে বোঝার প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে, ঠিক তেমনি আমাদের পাকিস্তান আমলে অনেক বড় বড় মানুষ এসছেন। ধরুন আকরম খানের কথা বলি। আকরম খানের মতো মানুষ, যিনি একটা মুসলিম জাতিবাদী রাজনীতি করেছে, কিন্তু ক্রমাগত থিওলজির ক্রিটিক করেছে। যেমন উদাহরণ দিচ্ছি আপনাকে, তিনি দেখিয়েছেন কেন ইসলামে নারীদের অধিকার রক্ষিত, এটা এখন সাংঘাতিক দরকারি মানুষটা। এরপরে কি দেখিয়েছেন, ইসলামে গান গাওয়া হারাম না, কারণ হযরত দাউদ গান গাইতেন, তো গান তো কি করে হারাম হয়? গান তো হারাম হতে পারে না। তারা এই যে মানুষগুলো বিভিন্ন সময়ে সমাজকে বুঝিয়েছে, নানানভাবে বুঝিয়েছে, এই বোঝানোর ভিত্তিতে, এই ইতিহাস এবং ঐতিহ্যের ভিত্তিতে আমাদেরকে সামষ্টিক অভিপ্রায় হতে হবে। এখন আমি যদি আজকে এখানে বসে দাবি করি আমি ফরার মধ্যে আমি যা বলছি এটা হলো শেষ কথা, এটাই সহি, তাহলে আমি কিন্তু ফ্যাসিস্ট হয়ে গেলাম। আর আমি যদি মনে করি আমাদের সমাজে বহু মত থাকতেই পারে, সমস্যা না, কিন্তু রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা কিন্তু এক। ফলে সে রাজনৈতিক জনগোষ্ঠী হতে হলে আমাদেরকে এই বুদ্ধিবৃত্তিক চর্চাটা চালাতে হবে, কারণ মত এবং চিন্তা এক কথা না। যখন এগুলো আমরা মতের স্বাধীনতা, আমি মতের স্বাধীনতা বিশ্বাস করি না, আমি চিন্তার স্বাধীনতা বিশ্বাস করি। মত মানে যখন চিন্তা করতে আর পারি না, চিন্তার বিরতি, এটাকে বলে মত। আমি যখন চিন্তা করছি না, একটা মত নিয়ে নিয়েছি, আর চিন্তা করছি না, তখন এটা হয় মত, তখন এটা মতাদর্শ। আর চিন্তার বিকাশটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তা শেষ এই কথা বলে শেষ করছি, চিন্তার বিকাশের সঙ্গে রাষ্ট্র গঠন এবং রাষ্ট্রের বিকাশ জড়িত। এই জন্য ভাব বৈঠকি, চিন্তা পাঠচক্র এবং এই গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ, এই তিনটি সংগঠনের কাজটা হচ্ছে ওই চিন্তার বিকাশটা গড়ে তোলা এবং সামষ্টিক অভিপ্রায়,
সমাজে কী করে আমরা গড়ে তুলব, বিভিন্ন রকম সামাজিক প্রতিষ্ঠান কী করে গড়ে তুলব, সেই রণকৌশল চর্চা করা এবং আপনাদেরকে সেই চর্চায় অন্তর্ভুক্ত করা, আহ্বান জানানো, দাওয়াত দেওয়া, যেন আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সকলকে অনেক ধন্যবাদ। এখন আমরা প্রশ্ন নেব এবং আপনারা অনেক